হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ফারাবি স্টোরি ইউটিউব চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মতিঝিল, অসংখ্য মানুষের ভিড়, গাড়ির হর্ন, পথচারীদের তাড়াহুড়ো। এই বিশাল শহরের একটা ছোট্ট কোণে একটা ভাঙা ফুটপাতের ওপর বসে আছে একটা মানুষ। মানুষটার নাম সম্রাট, বয়স 25-26 হবে, কিন্তু তাকে দেখলে মনে হবে অন্তত 40 বছর বয়স। নোংরা ছেঁড়া কাপড়, চুল অগোছালো, মুখে কয়েকদিনের দাড়ি, হাত পা ময়লার স্তর। তার সামনে একটা ছোট্ট কাপড় বিছিয়ে রাখা, সেখানে কিছু পয়সা, একটা ছোট্ট প্লাস্টিকের কাপ। সম্রাট প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই জায়গায় বসে থাকে, ভিক্ষা করে। মানুষজন তাকে দেখে করুণা করে, কেউ দু একটা টাকা দিয়ে যায়, কেউ খাবার দেয়, কেউ আবার অবজ্ঞার চোখে তাকায়। এই মুহূর্তে সম্রাট তার স্বাভাবিক ভিক্ষুকের ভূমিকায় অভিনয় করছে। একটা ব্যয়বহুল গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো একটা মেয়ে, খুব সুন্দর, বয়স 22-23, দামি শাড়ি পরেছে। তার নাম পিয়া। পিয়া সম্রাটের কাছে এসে তার সামনে দাঁড়ালো। কতদিন ধরে এখানে বসে আছেন? সম্রাট মাথা তুলে পিয়ার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে পিয়াকে চিনে। বিবি, আমি প্রায় 1 বছর ধরে এখানে আছি। একটু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ভিক্ষা করি। সম্রাটের গলা ভাঙ্গা ভাঙ্গা, যেন বছরের পর বছর কষ্টে কাটিয়েছে। আপনার পরিবার কোথায়? আপনি কি কাজ করতেন? বিবি, আমার কেউ নেই। আমি আগে একটা গার্মেন্টসে কাজ করতাম, কিন্তু অসুখে পড়ে সব হারিয়ে ফেলেছি। পিয়া পার্স থেকে 500 টাকা বের করে সম্রাটের সামনে রাখলো। এই নিন, ভালো থাকবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক বিবি, আপনার সুখ শান্তি হোক। পিয়া চলে যাওয়ার পর সম্রাট টাকাটা তুলে নিল। তার চোখে 1 সেকেন্ডের জন্য এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সেটা মিলিয়ে গেল। দুপুর 12টার সময় সম্রাটের কাছে এলো রাজ। রাজ একটা ছোট্ট দোকানের মালিক। প্রতিদিন সে সম্রাটকে খাবার এনে দেয়। এই সম্রাট ভাই, খাবার এনেছি, নেন। রাজ একটা প্লাস্টিকের বক্সে ভাত তরকারি এনেছে। আপনি অনেক ভালো মানুষ রাজ ভাই, আল্লাহ আপনার ভালো করুক। আর এসব কি কথা? আমরা সবাই তো মানুষ, একে অপরকে সাহায্য করতে হবে। রাত চলে যাওয়ার পর সম্রাট খেতে শুরু করলো। খাওয়ার সময় তার চোখ চারিদিকে ঘুরছিল, যেন সে কিছু একটা পর্যবেক্ষণ করছে। বিকাল 4টার সময় সম্রাটের কাছে এলো তাপস। তাপস একটা বড় কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় সম্রাটকে দেখে, মাঝে মাঝে তার সাথে কথা বলে। সম্রাট ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভালো আছি। শুনুন, আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। আপনি চাইলে আমার এক বন্ধুর দোকানে কাজ করতে পারেন। সম্রাট একটু দেরি করে জবাব দিল, তার চোখে একটা অদ্ভুত ভাব। না ভাই, আমার এখন কাজ করার মতো শক্তি নেই। আপনি ভালো মানুষ তাই ভাবছেন, কিন্তু আমি এখন শুধু এভাবেই কোনো মতে দিন গুজরান করতে পারি। ঠিক আছে, কিন্তু কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। তাপস চলে যাওয়ার পর সম্রাট আবার তার ভিক্ষার কাজে মনোযোগ দিল। সন্ধ্যা 6টার সময় সম্রাটের কাছে একটা দল এলো, 5 জন ছেলে। তাদের দেখে মনে হলো স্থানীয় মাস্তান। এই ভিখারি, তুই এখানে বসে আছিস কেন? আমাদের অনুমতি নিয়েছিস? সম্রাট ভয় পাওয়ার ভান করলো। ভাই, আমি কারো কোনো ক্ষতি করি না, শুধু 2-1 পয়সা চেয়ে খাই। এখানে ভিক্ষা করতে হলে আমাদের হাফটা দিতে হবে, তুই সেটা জানিস না? ভাই, আমার কাছে কি আর হাপ্তা দেওয়ার মতো টাকা আছে? আমি যা পাই তাই দিয়ে কোনো মতে খেয়ে বেঁচে থাকি। মাস্তানদের নেতা রেগে গেল। তাহলে অন্য জায়গায় গিয়ে ভিক্ষা কর, এই এলাকা আমাদের। সম্রাট হাত জোর করলো। ভাই প্লিজ, আমাকে এখানে থাকতে দিন। আমি যা পাবো তার অর্ধেক আপনাদের দেব। অর্ধেক? তুই আমাদের সাথে দর কষাকষি করছিস? এই বলে মাস্তানটা সম্রাটের গাল একটা চড় মারল। সম্রাট মাটিতে পড়ে গেল। তার চোখে 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলে উঠল, কিন্তু সাথে সাথে সে নিজেকে সামলে নিল। ভাই, আমাকে মারবেন না, আমার একটা পা পঙ্গু মানুষ। আগামীকাল থেকে তোকে এখানে দেখলে হাত পা ভেঙে দেব, বুঝলি? মাস্তানরা চলে গেল। সম্রাট উঠে বসলো। তার গালে জ্বরের দাগ, কিন্তু তার চোখে কোনো কষ্টের ভাব নেই, বরং একটা ঠান্ডা হাসি।
রাত 8টার সময় পিয়া আবার এলো। সে সম্রাটের গালের দাগ দেখে চিন্তিত হয়ে উঠল। আপনার গালে এই দাগ কিভাবে হলো? কিছু না বিবি, একটু পরে গিয়েছিলাম। মিথ্যে বলছেন। কেউ আপনাকে মেরেছে? সম্রাট কিছু বলল না। এই এলাকায় মস্তানরা নিশ্চয়ই, তারা সব সময় গরিব মানুষদের অত্যাচার করে। বিবি, এইসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এইসব আমাদের ভাগ্যে আছে। না, এটা ভাগ্যের কথা নয়, এটা অন্যায়। পিয়া তার পার্স থেকে 1000 টাকা বের করলো। এই নিন, কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যান। না বিবি, আমি আপনার কাছ থেকে এত টাকা নিতে পারবো না। নিন, এটা আমার একটু সাহায্য। পিয়া জোর করে টাকাটা সম্রাটের হাতে দিয়ে চলে গেল। রাত 10টার সময় সম্রাট তার দিনের ভিক্ষার কাজ শেষ করলো। সে তার জিনিসপত্র গুছিয়ে নিল, তারপর উঠে দাঁড়ালো। কিন্তু উঠে দাঁড়ানোর পর তার সমস্ত চেহারা পাল্টে গেল। আগে সে ভাঙ্গাচোরা ভিখারি, আর না, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে ঠান্ডা হাসি, হাঁটার ভঙ্গি পুরোপুরি পরিবর্তন। সম্রাট একটা অলিগলির ভেতর গেল। সেখানে পার্ক করা ছিল একটা দামি মোটর বাইক। সে মোটর বাইকে চড়ে বসলো। তারপর সে তার মোবাইল ফোন বের করলো, নাম্বার ডায়াল করলো। হ্যালো শাহিন, আমি সম্রাট বলছি। হ্যাঁ বস, বলুন। তোমার কাছে শুকতারা গ্যাংয়ের নেতা রহিমের কোনো খবর আছে? হ্যাঁ বস, সে আজকে রাতে একটা চালান নিয়ে যাবে। আমরা সব তথ্য সংগ্রহ করে রেখেছি। ভালো, আজকে রাতেই রহিমের সাথে আমাদের শেষ হিসাব মিটিয়ে ফেলবো। তুমি সবাইকে প্রস্তুত রাখো। জি বস। সম্রাট ফোন কেটে দিল। তারপর মোটর বাইক স্টার্ট দিল। মোটরসাইকেল চালাতে চালাতে সম্রাট মনে মনে ভাবছিল, আজকে যে মাস্তানটা তাকে চড় মেরেছে তার সাথেও হিসেব মিটাতে হবে। কিন্তু সেটা পরের কথা, আগে রহিমের কাজ শেষ করতে হবে। সম্রাট আসলে এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া কিং। তার আসল নাম সম্রাট হাসান, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে দ্য এম্পায়ার নামে চেনে। সম্রাটের নিয়ন্ত্রণে আছে এই শহরের অর্ধেকের বেশি এলাকা। তার হাতে অসংখ্য ব্যবসা, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হলো তার গোপনীয়তা। কেউ জানে না সে কে, কেউ তার আসল চেহারা দেখেনি। গত 1 বছর ধরে সম্রাট এই ভিখারির ছদ্মবেশে রাস্তায় বসে এলাকার সব তথ্য সংগ্রহ করেছে। কে কোথায় যায়, কে কার সাথে কথা বলে, কার কি ব্যবসা, সবকিছু সে জানে। পিয়া, রাজ, তাপস, এরা সবাই তার কাছে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস। তারা জানে না যে তাকে যারা সাহায্য করে সে আসলে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। আজকের মাস্তানদের চর সম্রাটের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। এখন সে তাদের সাথেও হিসেব মেটাতে পারবে। সম্রাট তার গোপন আস্তানার দিকে মোটর বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিল। আজকের রাতে এই শহরের আন্ডারওয়ার্ল্ডে ভূমিকম্প হতে চলেছে। রাত 11টার সময় সম্রাট তার আস্তানায় পৌঁছালো। এটা শহরের বাইরে একটা পরিত্যক্ত গোডাউন, কিন্তু ভেতরে সব আধুনিক সুবিধা। গোডাউনে সম্রাটের জন্য অপেক্ষা করছিল তার 10 জন বিশ্বস্ত সহযোগী। তাদের মধ্যে শাইন সবচেয়ে কাছের। বস, আপনি এসেছেন? সব প্রস্তুতি সম্পূর্ণ? সম্রাট তার নোংরা কাপড় ছুঁড়ে ফেলে দিল। তারপর দামি স্যুট পরল, একেবারে অন্য মানুষ। রহিমের চালান কোথায় যাবে? সাভারের দিকে একটা গোডাউনে। সেখানে তার বড় একটা অস্ত্রের চালান আছে। কত লোক থাকবে তার সাথে? প্রায় 20 জন। ভালো, আজকে রাতে রহিমের গ্যাংয়ের খেল খতম। সম্রাট তার অস্ত্রের কেস খুলল। ভেতরে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। চলো, আজকে রাতে এই শহরে একটা নতুন ইতিহাস লেখা হবে। রাত 12টা। ঢাকা শহরের বাইরে সাভারের দিকে একটা নির্জন রাস্তা। সম্রাট এবং তার 10 জন লোক 3টা গাড়িতে করে এগিয়ে চলেছে। সবার হাতে আধুনিক অস্ত্র, তাদের মুখে কালো মাস্ক। সম্রাট এখন আর সে ভিখারি নয়, সে এখন পুরোপুরি একজন মাফিয়া কিং। দামি কালো স্যুট পরেছে, চোখে সানগ্লাস, হাতে একটা পিস্তল। শাহিন, রহিমের গাড়ি কোথায়? বস, আরো 5 মিনিট পরে তারা এই রাস্তা দিয়ে আসবে। আমাদের গুপ্তচর নিশ্চিত করেছে। ভালো, আজকে রাতের পর রহিম আর কোনো চালান নিয়ে যেতে পারবে না। সম্রাটের গলার স্বর এখন পুরোপুরি ভিন্ন। দিনের বেলা যে ভাঙ্গা গলায় ভিক্ষা চেয়েছিল সেই গলার সাথে এখনকার গলার কোনো মিল নেই। তারা রাস্তার পাশে গাছের আড়ালে গাড়ি লুকিয়ে রাখলো। সবাই নিজ নিজ পজিশন নিল। 10 মিনিট পর দূর থেকে গাড়ির হেডলাইট দেখা গেল। 3টা গাড়ি আসছে। বস, ওই যে আসছে। সম্রাট বাইনোকুলার দিয়ে দেখলো, সামনে গাড়িতে রহিম বসে আছে। সবাই প্রস্তুত থাকো, আমার সিগন্যালের জন্য অপেক্ষা করো। রহিমের গাড়ি তাদের কাছাকাছি আসার সাথে সাথে সম্রাট সিগন্যাল দিল।
হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বড় গাছের গুঁড়ি পড়ে গেল। রহিমের গাড়ি জোরে বের করতে বাধ্য হলো। কি হলো রে? রাস্তায় কি পড়েছে? তার ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখতে পেল, কিন্তু তৎক্ষণাৎ গুলির আওয়াজ। ড্রাইভার মাটিতে পড়ে গেল। রহিম বুঝতে পারলো তারা অ্যাম্বুশের মুখে পড়েছে। সবাই গাড়ি থেকে নেবে অবস্থান নাও, আমাদের উপর হামলা হয়েছে। রহিমের 20 জন লোক গাড়ি থেকে নেমে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তারা সবাই অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু সম্রাটের পরিকল্পনা ছিল আরো চতুর। তার লোকেরা চারিদিক থেকে রহিমের দলকে ঘিরে ফেলেছে। রহিম, আমি তোর সাথে কথা বলতে চাই। কে তুই? কেন আমাদের উপর হামলা করেছিস? আমি সম্রাট, এই শহরের নতুন মালিক। রহিম চমকে উঠল। সম্রাটের নাম সে শুনেছে, কিন্তু তাকে কেউ দেখেনি। তুই সম্রাট, যাকে ওই দা এম্পায়ার বলে? হ্যাঁ, আর আজকে তোর সাম্রাজ্যের শেষ দিন। রহিম তার লোকেদের দিকে তাকালো। তারা সবাই ভয়ে কাঁপছে সম্রাটের নাম শুনে। সম্রাট, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমি আমার এলাকার কাজ করি, আর তুই তোর এলাকার। কিন্তু তোর এলাকা এখন আমার এলাকা হয়ে গেছে। এই বলে সম্রাট ছায়া থেকে বেরিয়ে এলো। তার পুরো চেহারা মাস্কে ঢাকা, কিন্তু তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে রহিম ভয় পেয়ে গেল। রহিম, তুই জানিস আমি কেন তোর পিছনে লেগেছি? কেন? তোর লোকেরা গত সপ্তাহে একটা স্কুলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করেছে। তাদের মধ্যে একটা মেয়ে ছিল মাত্র 16 বছরের। রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল সেই ঘটনার কথা। আমি ওই মেয়ের কান্না দেখেছি রহিম, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যারা নিরীহ মানুষদের ক্ষতি করে তাদের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। সম্রাট শোন, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। আমি আর কোনো খারাপ কাজ করব না। ক্ষমা? রহিম, তুই জানিস আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। সম্রাট তার পিস্তল বের করলো। তবে তোর লোকেদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি। যারা তাদের অস্ত্র ফেলে দিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে চায় তারা যেতে পারে। রহিমের কয়েকজন লোক সাথে সাথে তাদের অস্ত্র ফেলে দিল, কিন্তু রহিম এবং তার বিশ্বস্ত 8 জন লোক অস্ত্র ধরে রইল। আমি রহিম, এই এলাকার কিং, আর কারোর কাছে হার মানব না। তাহলে যুদ্ধই হোক। সম্রাট একটা সিগন্যাল দিল। তৎক্ষণাৎ চারিদিক থেকে গুলির আওয়াজে রহিমের লোকেরা একের পর এক মাটিতে পড়তে লাগলো। সম্রাটের লোকেরা অনেক বেশি দক্ষ এবং সংগঠিত। তারা রহিমের দলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। 5 মিনিটের যুদ্ধের পর রহিমের সব লোক শেষ। শুধু রহিম বেঁচে আছে। সে আহত হয়ে মাটিতে পড়ে আছে। সম্রাট ধীরে ধীরে রহিমের কাছে গেল। রহিম, তোর সাম্রাজ্য শেষ। মারবি তো মেরে দে, কিন্তু আমি জানি একদিন তোরও একই অবস্থা হবে। হতে পারে, কিন্তু ততদিন আমি এই শহর থেকে তোর মতো সব জানোয়ারদের সাফ করে দেব। সম্রাট রহিমের দিকে পিস্তল তাক করলো। বিদায় রহিম। একটা গুলির আওয়াজ। রহিম চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। সম্রাট তার লোকেদের দিকে তাকালো। সব লাশ পরিষ্কার করো, কোনো চিহ্ন যেন না থাকে। জি বস। আর রহিমের অস্ত্রের চালান আমাদের গোডাউনে নিয়ে যাও। 1 ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে গেল, যেন এখানে কিছুই ঘটেনি। সম্রাট তার গোপন আস্তানায় ফিরে এলো। এখন রাত 2টা। সে তার স্যুট খুলে আবার সেই নোংরা ভিখারির কাপড় পরল। বস, আপনি আমার কাল সকালে সেই ভিখারির ছদ্মবেশে যাবেন। হ্যাঁ, আমার কাজ এখনো শেষ হয়নি। আজকে যে মাস্তানরা আমাকে চড় মেরেছে তাদের সাথেও হিসাব মেটাতে হবে। পরের দিন সকাল 8টা। সম্রাট আবার তার সেই পুরনো জায়গায় বসেছে। মতিঝিলের সেই ফুটপথে আবার সেই ভিখারি, কিন্তু আজকে তার চোখে একটা আলাদা ভাব। গত রাতের ঘটনার পর তার আত্মবিশ্বাস আরো বেড়েছে। সকাল 9টার সময় পিয়া এলো। সে সম্রাটের গালের দাগ দেখে চিন্তিত। আপনার গালের দাগ এখনো আছে? ব্যথা করছে? না বিবি, এখন আর ব্যথা করছে না। যারা আপনাকে মেরেছে তাদের সাজা হওয়া উচিত। সম্রাট মনে মনে হাসলো। সাজা হবে, কিন্তু সেই সাজা পিয়া কল্পনা করতে পারবে না। বিবি, আল্লাহ সবার সাজা দেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আর এই নিন। পিয়া তার ব্যাগ থেকে একটা মেডিসিনের বক্স বের করলো। এই ব্যথানাশক ক্রিম গাড়ি লাগান, ভালো হয়ে যাবে। আপনি এত ভালো কেন বিবি? আমি একজন অপরিচিত ভিখারি। ভালো খারাপ তো সবাই আছে, কিন্তু মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। পিয়া চলে যাওয়ার পর সম্রাট মেডিসিনের বক্সটা দেখতে লাগলো। তার মনে একটা অদ্ভুত অনুভূতি। পিয়ার মতো সরল একটা মেয়ে তার মতো একজন মাফিয়া কিং এর জন্য চিন্তা করছে। দুপুর 1টার সময় রাজ এলো খাবার নিয়ে। সম্রাট ভাই, আজকে আপনাকে একটু
বেশি চিন্তিত মনে হচ্ছে। কিছু না ভাই, কাল রাতে একটু বেশি চিন্তা করেছি। কি চিন্তা আমাকে বলতে পারেন? সম্রাট একটু ভেবে বলল। ভাই, আমি কখনো কখনো ভাবি এই পৃথিবীতে ভালো মানুষদের কেন এত কষ্ট হয় আর খারাপ মানুষরা কেন এত আরামে থাকে। এটা তো পৃথিবীর নিয়ম, কিন্তু আমার বিশ্বাস একদিন সব অন্যের বিচার হবে। হ্যাঁ ভাই, বিচার হবেই। রাত চলে যাওয়ার পর সম্রাট তার মোবাইল বের করলো, শাহিনীকে কল করলো। আজকে যে মাস্তানরা আমাকে চড় মেরেছিল তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ কর। জি বস, আমি খোঁজ নিয়েছি। তাদের নেতার নাম বদর, এই এলাকার সবথেকে বড় মস্তান। তার অনেক গুন্ডা আছে। কোথায় তাদের আড্ডা? রাতে তারা নিউ মার্কেটের পিছনে একটা ক্লাবে আড্ডা দেয়। ভালো, আজকে রাতে আমাদের দ্বিতীয় অপারেশন। বিকেল 4টার সময় তাপস এলো। সম্রাট ভাই, আমি একটা খবর শুনেছি। কি খবর ভাই? গত রাতে রহিম মাস্তান মারা গেছে, তার পুরো গ্যাং শেষ। সম্রাট অবাক হওয়ার ভান করলো। কিভাবে? কেউ জানে না, শুধু শুনেছি সম্রাট নামে একজন মাফিয়া কিং তাকে মেরেছে। সম্রাট? এই নাম তো আমার মতোই। হ্যাঁ, কিন্তু এই সম্রাট নাকি খুবই ভয়ঙ্কর। তার কেউ চেহারা দেখেনি, শুধু জানে সে রাতের বেলা খারাপ লোকদের মারে। তাহলে তো ভালোই, খারাপ লোকেরা মরলে ভালো মানুষদের কষ্ট কমবে। হ্যাঁ, সেই দিক থেকে ভালোই। তাপস চলে যাওয়ার পর সম্রাট ভাবতে লাগলো তার জীবন দুইটা। দিনের বেলা সে একজন ভিখারি যাকে সবাই সাহায্য করে, রাতের বেলা সে একজন মাফিয়া কিং যাকে সবাই ভয় পায়। কিন্তু এই দুই জীবনের একটাই লক্ষ্য, এই শহর থেকে অন্যায় দূর করা। সন্ধ্যা 6টায় সেই মাস্তানরা আবার এলো। বদর এবং তার 4জন শারীরিক। তারা সম্রাটকে দেখে ডেকে গেল। তুই এখনো এখানে আছিস? আমি বলিনি তোকে এখানে দেখতে চাই না? ভাই, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে তোকে আমার হাতে মরতে হবে। বদর সম্রাটকে লাথি মারল, সম্রাট মাটিতে পড়ে গেল। পথচারীরা দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসছিল না, সবাই বদরকে ভয় পায়। এইবার বুঝলি আমি কে? সম্রাট উঠে বসলো, তার চোখে 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভাই, আমি একটা কথা বলতে পারি? কি কথা? আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তোর মতো ভিখারিদের দেখলেই আমার রাগ হয়। তোরা শহরের সৌন্দর্য নষ্ট করিস। তাহলে আজকে রাতে আপনার সাথে আমার দেখা হলে কেমন হয়? বদর অবাক হলো, একটা ভিখারি তাকে চ্যালেঞ্জ করছে। কি বললি তুই? আমি বললাম আজকে রাতে আপনার সাথে আমার দেখা হবে। তুই আমার সাথে দেখা করবি? তুই জানিস আমি কে? আপনি বদর, এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। তাহলে তুই জানিস আমার সাথে পাঙ্গা নেওয়ার মানে কে? জানি, আর আজকে রাতে আপনিও জানবেন আমি কে। এই বলে সম্রাট উঠে দাঁড়ালো, তার চোখে এখন একটা দৃষ্টি যে বদর একটু ঘাবড়ে গেল। তুই আমাকে ধমক দিচ্ছিস? না ভাই, আমি ধমক দিচ্ছি না, আমি শুধু একটা প্রতিশ্রুতি দিচ্ছি। সম্রাট তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে লাগলো, ভিখারি ফিরে আয়। কিন্তু সম্রাট পেছনে ফিরে তাকায় না। বদর তার লোকেদের বলল। এই ভিখারি আজকে একটু বেশি বেয়াদব হয়ে গেছে। আজকে রাতে তাকে একবার ঠিক করে দিতে হবে। কিন্তু বদর জানে না যে আজকে রাতে যার সাথে তার দেখা হবে সে কোনো সাধারণ ভিখারি নয়, সে হলো এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং। রাত 10টার সময় সম্রাট তার আসল রূপে ফিরে এলো, কালো স্যুট, সানগ্লাস, পিস্তল। এবার বদরের পালা। আজকে রাতে এই শহরে আরও একটা নাম মুছে যাবে। বদর, তোর সময় শেষ। রাত 11টা, নিউ মার্কেটের পেছনে একটা ছোট্ট ক্লাব। বদর এবং তার 10 জন লোক সেখানে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। বদর এখনো সম্রাটের সাথে দিনের ঘটনা নিয়ে রাগ করছে। সেই ভিখারি আজকে আমার সাথে বেয়াদবি করেছে। কাল সকালে আমি তাকে এমন মার দেব যে সে আর এই এলাকায় আসার সাহস করবে না। বস, একটা ভিখারি নিয়ে এত টেনশন কেন? আমরা তো অনেক বড় বড় গুন্ডাদের সাথে লড়াই করছি। আরে তা ঠিক, কিন্তু কোনো ভিখারি আমার সাথে এত সাহস করে কথা বলবে সেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় ক্লাবের লাইট চলে গেল, চারিদিক অন্ধকার। কি হলো? লাইট কেন গেল? হয়তো লাইনের সমস্যা বস। হঠাৎ করে ক্লাবের দরজা খুলে গেল, একটা ছায়ামূর্তি ঢুকলো, কালো পোশাক, মুখে মাস্ক। বদর, আমি এসেছি। বদর চমকে উঠল, এই গলা স্বর তার চেনা মনে হলো। কে তুই? রহস্যময়ী মানুষটা ধীরে ধীরে এগিয়ে এলো। আজকে দিনের বেলা তুই একটা ভিখারিকে চড় মেরেছিলি, মনে আছে? বদরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুই সে ভিখারি?
রহস্যময়ী মানুষটা তার মাস্ক সরিয়ে দিল। সম্রাট কিন্তু এখন সে আর ভিখারি নয়, সে এখন পুরোপুরি একজন মাফিয়া কিং। হ্যাঁ বদর, আমি সেই ভিখারি। কিন্তু আমি শুধু ভিখারি নই, আমি সম্রাট, যাকে এই শহরের সবাই দ্য এম্পায়ার নামে চেনে। বদর এবং তার লোকেরা একসাথে চমকে উঠল। সম্রাটের নাম তারা সবাই শুনেছে, কিন্তু কখনো ভাবিনি সেই ভয়ঙ্কর মাফিয়া কিং রোজ তাদের সামনে ভিখারির ছদ্মবেশে বসে থাকে। এটা সম্ভব না, তুই একজন সাধারণ ভিখারি, তুই সম্রাট হতে পারিস না। কেন? কারণ আমি দিনের বেলা রাস্তায় বসে ভিক্ষা করি। বদর, তুই জানিস না আমি কেন এই ছদ্মবেশ ব্যবহার করি? সম্রাট একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আমি তোদের একটা গল্প বলি, তারপর আমি তোদের সাথে হিসাব মেটাবো। বদরের লোকেরা অস্ত্র বের করার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে চারিদিক থেকে লেজার রোশনি তাদের উপর পড়ল। সম্রাটের স্নাইপাররা তাদের টার্গেট করেছে। লড়ার চেষ্টা করো না, আমার লোকেরা তোদের সবাইকে ঘিরে রেখেছে। বদর বুঝতে পারলো তারা ফাঁদে পড়েছে। এখন আমার গল্প শোনো। আজ থেকে 5 বছর আগের কথা। আমার নাম ছিল শুধু সম্রাট। আমি ছিলাম একজন সাধারণ সরকারি চাকুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছিলাম। চাকরি করতাম শিক্ষা মন্ত্রণালয়ে। সম্রাটের গলার স্বরে একটা বেদনা ছিল। আমার একটা ছোট বোন ছিল, তার নাম ছিল সায়রা। সে পড়তো ঢাকা কলেজে। খুবই ভালো মেয়ে ছিল, সবসময় হাসি খুশি থাকতো। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। বদর এবং তার লোকেরা চুপচাপ শুনছিল। একদিন সায়রা কলেজ থেকে বাসায় ফিরছিল, তখন একদল মাস্তান তাকে উত্ত্যক্ত করে। সে তাদের প্রতিবাদ করে, কিন্তু তারা তাকে ধরে নিয়ে যায়। সম্রাটের চোখের জল এসে গেল। তারা আমার বোনকে অত্যাচার করে, তারপর তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় সে আমাকে বলেছিল, ভাই, তুমি আমার প্রতিশোধ নিও, এই দুনিয়া থেকে এই জানোয়ারদের সাফ করো। তারপর কি হলো? তারপর সায়রা মারা গেল। আমি পুলিশে গেলাম, কিন্তু সেই মাস্তানদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। পুলিশ কোনো ব্যবস্থা নিল না। সম্রাট উঠে দাঁড়ালো। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই আইন হয়ে উঠব। আমি একের পর এক সব অন্যায়কারীকে শেষ করব। তাহলে তুই ভিক্ষা করিস কেন? কারণ ভিখারি হয়ে রাস্তায় বসলে সব তথ্য পাওয়া যায়। কে কি করে, কে কার সাথে কথা বলে, কে কোথায় যায়, সব কিছু। আর সবচেয়ে বড় কথা, কেউ একজন ভিখারিকে সন্দেহ করে না। সম্রাট বদরের দিকে এগিয়ে গেল। গত 1 বছর ধরে আমি তোর সব কাজকর্ম দেখেছি বদর। তুই কত নিরীহ মানুষকে অত্যাচার করেছিস, কত মেয়েদের উত্ত্যক্ত করেছিস। সম্রাট, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, আমি আর কোনো খারাপ কাজ করব না। ক্ষমা? বদর, আমার বোন যখন তোর মতো জানোয়ারদের হাতে কষ্ট পাচ্ছিল, তখন কি সে ক্ষমা চেয়েছিল? তারা কি ক্ষমা করেছিল? সম্রাট তার কোট খুলে বদরের সামনে ফেলল। তার শার্টের পেছনে একটা টেটু, সাইরার নাম। এই ট্যাটু আমি আমার বোনের স্মৃতিতে করিয়েছি। প্রতিদিন এটা দেখে আমার মনে পড়ে কেন আমি এই পথ বেছে নিয়েছি। বদর কাঁদতে শুরু করল। প্লিজ সম্রাট, আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তুই যাদের ক্ষতি করেছিস, তুই কি তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছিলি? সম্রাট তার পিস্তল বের করল। তবে তোর লোকেদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি। যারা এখনই এই এলাকা ছেড়ে চলে যেতে চায়, তারা যেতে পারে। তবে শর্ত হলো, তারা আর কোনোদিন কোনো নিরীহ মানুষদের ক্ষতি করবে না। বদরের 8 জন লোকের মধ্যে 5 জনের সাথে সাথে হাত তুলল। আমরা যেতে চাই বস, আমরা প্রমিস করছি আর কোনো খারাপ কাজ করব না। যাও, কিন্তু মনে রাখবে, আমার চোখ সর্বত্র। তোমরা যদি আবার কোনো অন্যায় করো, তাহলে আমি তোমাদের খুঁজে বের করব। 5 জন লোক দৌড়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। থাকলো বদর এবং তার 3 জন বিশ্বস্ত সহযোগী। সম্রাট, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু একটা কথা বলতে পারি? বলো। তোমার বোন মারা যাওয়ার জন্য আমি দায়ী নই, আমি ওই ঘটনায় জড়িত ছিলাম না। আমি জানি, কিন্তু তুমি তাদের মতোই। তুমি অন্যদের সায়রা বানিয়েছ। সম্রাট ট্রিগার টিপল। একটা গুলির আওয়াজ বদর মাটিতে পড়ে গেল। বদরের বাকি 3 জন লোক আতঙ্কে চিৎকার করতে লাগলো। তোমরা 3 জনের হাত রক্তে রাঙানো, তোমরাও বদরের মতোই। আর 3টা গুলির আওয়াজ। সবাই চুপচাপ। সম্রাট তার লোকেদের ডাকলো।
সব পরিষ্কার করো, কোনো চিহ্ন যেন না থাকে। জি বস। সম্রাট ক্লাব থেকে বেরিয়ে এলো। বাইরে তার মোটর বাইক চড়ে তিনি বেশ তার গোপন আস্তানার দিকে চলে যাচ্ছিলেন, কিন্তু পথে তার মন খারাপ হয়ে গেল। বদরকে মারার পর তার কেন সন্তুষ্টি হয়নি, কারণ তিনি জানেন একজন বদরকে মারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই শহরে আরো অনেক বদর আছে। তার মনে পড়ল পিয়ার কথা, কিভাবে সে একজন ভিখারির জন্য চিন্তা করে, কিভাবে রাস্তার জন্য খাবার নিয়ে আসে, কিভাবে তাপস তার জন্য কাজের ব্যবস্থা করতে চায়। সম্রাট বুঝতে পারল তার জীবনে দুই ধরনের মানুষ আছে। একদিকে পিয়া রাজ তাপসের মতো ভালো মানুষ, অন্যদিকে বদর রহিমের মতো খারাপ মানুষ। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি ভালো মানুষদের রক্ষা করবেন এবং খারাপ মানুষদের শাস্তি দিবেন। পরের দিন সকালে সম্রাট আবার তার পুরনো জায়গায় বসলো, ভিখারির ছদ্মবেশে। সকাল 9টার সময় পিয়া এলো। সে আজকে একটু বেশি খুশি মনে হচ্ছিল। আজকে আপনাকে ভালো লাগছে, কি ব্যাপার? হ্যাঁ বিবি, আজকে মনটা একটু ভালো। জানেন গতকাল রাতে বদর মাস্তান মারা গেছে, আমি খুব খুশি। সম্রাট অবাক হওয়ার ভান করলো। সত্যি? হ্যাঁ, সে খুবই খারাপ মানুষ ছিল, অনেক নিরীহ মানুষকে কষ্ট দিত। কে মেরেছে তাকে? শুনেছি সম্রাট নামের সেই রহস্যময় মাফিয়া কিং, যে শুধু খারাপ লোকেদের মারে। সম্রাট মনে মনে হাসলো। আমি মনে করি এই সম্রাট খুব ভালো কাজ করছেন, তিনি ভালো মানুষদের রক্ষা করছেন। আপনি কি মনে করেন সম্রাট ভালো মানুষ? হ্যাঁ, যদিও সে মানুষ মারে, কিন্তু সে শুধু খারাপ লোকেদেরই মারে, ভালো মানুষদের কোনো ক্ষতি করে না। কিন্তু তাহলে তো সে নিজেই আইন হয়ে উঠেছে। কখনো কখনো এটাই প্রয়োজন। যখন আইন ব্যর্থ হয় তখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হয়। পিয়া চলে যাওয়ার পর সম্রাট ভাবতে লাগলো পিয়া তার কাজকে সমর্থন করে, কিন্তু সে জানে না যে যাকে সে সমর্থন করে সে রোজ তার সামনে বসে থাকে। দুপুরে রাজ এসে খাবার দিয়ে গেল। বিকেলে তাপস এলো। সম্রাট ভাই, আজকে এই এলাকা অনেক শান্ত লাগছে। কেন ভাই? বদর মারা যাওয়ার পর তার লোকেরা সবাই পালিয়ে গেছে, এখন আর কোনো মাস্তানা নেই। এটা তো ভালো খবর। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি এই সম্রাটকে কেউ তার পরিচয় জানে না। হয়তো সে একজন ভালো মানুষ যে খারাপ মানুষদের শাস্তি দেয়। হতে পারে, কিন্তু তার পরিচয়টা জানতে খুব ইচ্ছে করে। সম্রাট মনে মনে ভাবলো তাপস যদি জানতে পারে যে তার সামনে বসে থাকা ভিখারি সেই সম্রাট, তাহলে তার কি মনে হবে। সন্ধ্যার সময় সম্রাট তার দিনের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। আজকে তার মন অনেক হালকা। বদের মতো আরও একটা জানোয়ার এই পৃথিবী থেকে সাফ হয়ে গেছে, কিন্তু তিনি জানেন তার কাজ এখনো শেষ হয়নি। এই শহরে আরও অনেক বদর রহিম আছে, তাদের সবাইকে সাফ করতে হবে। রাতে তার আস্তানায় শাহিন এসে রিপোর্ট দিল। বস, বদরের এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। তার যে 5 জন লোক পালিয়ে গিয়েছিল তারা শহর ছেড়ে চলে গেছে। ভালো, এখন পরবর্তী টার্গেট কি? বস, গুলশানের কালু নামে একটা মস্তান আছে, সে মেয়েদের পাচার করে। কালু? তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করো। 1 সপ্তাহের মধ্যে তার সাথে হিসাব মেটাতে হবে। জি বস। সম্রাট জানালার দিকে তাকালো। শহরের লাইটগুলো জ্বলছে, কোথাও না কোথাও নিরীহ মানুষরা কষ্ট পাচ্ছে, আর তার কাজ হলো তাদের রক্ষা করা। তিনি তার বোন সাইরার ছবির দিকে তাকালেন। সায়রা, তোর বড় ভাই তোর প্রতিশোধ নিচ্ছে। একদিন এই শহর থেকে সব অন্যায় দূর হয়ে যাবে। তিনি জানেন তার সামনে আরো অনেক যুদ্ধ বাকি, কিন্তু তিনি প্রস্তুত। দিনের বেলা ভিখারি, রাতের বেলা মাফিয়া কিং, এই দুই পরিচয় নিয়ে তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। পিয়ারাজ তাপসের মতো ভালো মানুষদের জন্য তিনি একটা নিরাপদ শহর গড়ে তুলবেন। বদরকে শেষ করার 3 দিন পর সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসে আছে। আজকে তার মন অনেক শান্ত। বদর নামক জানোয়ারটা আর নেই। সকাল 10টার সময় পিয়া এলো। আজকে আপনাকে খুব ভালো লাগছে। হ্যাঁ বিবি, মন একটু ভালো। এই এলাকায় এখন অনেক শান্তি। বদর মরে যাওয়ার পর তার লোকেরাও সব পালিয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় একটা বড় গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো 5 জন লোক। তাদের দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো সাধারণ মানুষ নেই। তাদের নেতা এসে সম্রাটের সামনে দাঁড়ালো। তুই সম্রাট? সম্রাট ভিখারির ভান করলো। সম্রাট? আমি সম্রাট? কে ভাই? আমি একজন সাধারণ ভিখারি। মিথ্যা বলিস না, আমরা জানি তুই বদরকে মেরেছিস। পিয়া ভয় পেয়ে গেল। তোমরা কারা? এ তো একজন নিরীহ ভিখারি। মেয়ে, তুই চুপ থাক।
আমরা কালুর লোক। বদর ছিল আমাদের বস, কালুর অংশীদার। সম্রাটের মনে পড়ল কালু নাম। সে শুনেছে কালু একজন বড় মাফিয়া, মেয়েদের পাচার করে। কাল্লু ভাই বলেছে যে বদরকে মেরেছে, তার সাথে দেখা করতে চায়। ভাই, আমি বুঝতে পারছি না আপনারা কি বলছেন। আমি তো কাউকে মারিনি। কালো লোকেরা সম্রাটকে ধরে তুলতে গেল। পিয়া তাদের থামানোর চেষ্টা করলো। ছাড়ো তাকে, সে কারোর কোনো ক্ষতি করেনি। মেয়ে বেশি নাক গলালে তোরও খারাপ হবে। ঠিক সেই সময় রাজ এবং তাপস এসে পৌঁছালো। কি হচ্ছে এখানে? তোমরা সম্রাট ভাই খেয়ে ধরছো কেন? তোমরা কারা? এভাবে একজন অসহায় মানুষের সাথে এমন আচরণ করতে পারো না। কালো লোকেরা রেগে গেল। তোমরা সবাই আমাদের পথ থেকে সরে যাও, নইলে তোমাদেরও সমস্যা হবে। কিন্তু রাজ এবং তাপস পিছিয়ে গেল না। আমরা এখানকার মানুষ, আমরা আমাদের এলাকায় অন্যায় হতে দেব না। এমন সময় কালো লোকের ফোন বাজলো। হ্যাঁ বস। ওপাশ থেকে কালুর গলা। কি অবস্থা? সম্রাটকে পেয়েছে? বস, আমরা একটা ভিখারিকে পেয়েছি, কিন্তু সে বলেছে সে সম্রাট না। আমি নিশ্চিত সম্রাট ওই এলাকায় আছে, তোরা ভালো করে খোঁজ। জি বস। কালো লোকেরা সম্রাটকে ছেড়ে দিল। আজকে তাকে ছাড় দিলাম, কিন্তু যদি তুই সত্যি সম্রাট হোস তাহলে মনে রাখিস কালুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। তারা চলে যাওয়ার পর পিয়া, রাজ আর তাপস সম্রাটের পাশে বসলো। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। এই কালুকে কেন সে আপনার খোঁজ করছে? আমি জানি না ভাই, হয়তো ভুল করে আমাকে সন্দেহ করছে। কিন্তু সম্রাট মনে মনে জানে সে কালুর সাথে তার লড়াই অবশ্য সম্ভবই। সন্ধ্যার পর সম্রাট তার আস্থানে গেল। শাইনের কাছ থেকে কালুর সম্পর্কে বিস্তারিত জানতে চাইল। বাস, কালু খুবই বিপজ্জনক। তার নেটওয়ার্ক অনেক বড়। সে মেয়েদের পাচার করে বিদেশে পাঠায়। তার দুর্বলতা কি? তার একমাত্র মেয়ে রিনা বিদেশে পড়ে। কালু তাকে খুব ভালোবাসে। আমরা নিরীহদের টার্গেট করি না, অন্য কোনো উপায় আছে? তার একটা গোপন গোডাউন আছে সাভারে, সেখানে সে মেয়েদের রাখে। তাহলে প্রথমে আমরা সেই মেয়েদের উদ্ধার করব, তারপর কালুর সাথে চূড়ান্ত লড়াই করব। পরদিন সকালে সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসলো, কিন্তু আজকে তার মন অস্থির। সে জানে কালু তাকে খুঁজছে। দুপুরের সময় একটা মেয়ে তার কাছে এলো। মেয়েটি কাঁদছে। দাদা, আমাকে সাহায্য করুন। কি হয়েছে মা? আমার বোনকে কেউ ধরে নিয়ে গেছে। তার নাম তানিয়া। আমি পুলিশে গেছি, কিন্তু তারা কিছু করেনি। সম্রাটের মনে সন্দেহ হলো। কারা নিয়ে গেছে? কালু নামের একজন মাস্তান। সম্রাট বুঝতে পারলো এটা শুধু কাকতালীয় নয়। তুমি আমাকে তোমার বোনের ছবি দেখাতে পারবে? মেয়েটি তার ফোন থেকে একটা ছবি দেখালো। সুন্দর একটা মেয়ে। তোমার নাম কি? শিমুল। শিমুল, তুমি ভয় পেও না, আমি তোমার বোনকে উদ্ধার করার ব্যবস্থা করব। কিন্তু আপনি একজন ভিখারি, আপনি কিভাবে সাহায্য করবেন? আমার কিছু বন্ধু আছে যারা সাহায্য করতে পারবে। সেদিন রাতে সম্রাট এবং তার দল সাভারে গোডাউনে অভিযান চালালো। গোডাউনে পাওয়া গেল 10 জন মেয়ে, তাদের মধ্যে তানিয়াও ছিল। তোমরা সবাই নিরাপদ, আমরা তোমাদের পরিবারের কাছে পৌঁছে দেব। কিন্তু এই অভিযানের খবর কালুর কানে পৌঁছে গেল। কে আমার গোডাউনে হামলা করেছে? বস, এটা নিশ্চয়ই সম্রাটের কাজ। এবার আমি নিজেই সম্রাটের সাথে দেখা করব। তাকে বলবো আগামীকাল গুনশাল লেকে আসতে, তাও আবার একা। সম্রাট এই চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিল, কিন্তু পিয়া তাকে একা যেতে দিতে চাইল না। আমি আপনার সাথে যাব। না প্রিয়া, এটা খুবই বিপজ্জনক। আমি একজন সাংবাদিক, আমার কাছে অস্ত্র আছে, আমি নিজেকে রক্ষা করতে পারি। সম্রাট অবাক হলো। পিয়া সাংবাদিক? তুমি সাংবাদিক? হ্যাঁ, আমি গত কয়েক মাস ধরে কালুর ওপর একটা তদন্ত রিপোর্ট করেছি। আমিও তার শত্রু। সম্রাট বুঝতে পারল পিয়া শুধু একজন সাধারণ মেয়ে নয়। তুমি কি জানো আমি কে? আমি সন্দেহ করি, কিন্তু আমি নিশ্চিত না। তাহলে আগামীকাল তুমি দূর থেকে দেখবে, আমার যদি কোনো সমস্যা হয় তখন সাহায্য করবে। এদিকে কালু তার সব প্রস্তুতি সম্পূর্ণ করলো। সে জানে সম্রাট একা আসবে না, তাই সেও তার পুরো বাহিনী নিয়ে প্রস্তুত থাকলো। আগামীকাল এই সম্রাট নামক ইঁদুরটার খেল খতম করে দেব। কিন্তু কালু জানে না যে তার সবচেয়ে বড় শত্রু রোজ তার চোখের সামনে ভিখারি সেজে বসে থাকে। পরের দিন সকালে যখন সম্রাট তার জায়গায় বসলো, তখন শিমুল এসে তাকে ধন্যবাদ জানালো। দাদা, আমার বোন তানিয়া ফিরে এসেছে। আপনার বন্ধুরা তাকে উদ্ধার করেছে। আল্লাহর রহমত। আপনার বন্ধুরা কারা? আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তারা তাদের কর্তব্য করেছে। রাত আসতে লাগলো। সম্রাটের সামনে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কালু
শুধু একজন মাস্টার নয়, সে একটা পুরো সিস্টেমের অংশ। কিন্তু সম্রাট প্রস্তুত, আজকে রাতে কালুর অত্যাচারের অবসান হবে। আজকের দিনটা সম্রাটের জন্য অন্যরকম। সকাল থেকেই তার মন অস্থির। আজকে রাতে কালুর সাথে তার চূড়ান্ত লড়াই। কালকে সম্রাট তার স্বাভাবিক জায়গায় বসেছে, কিন্তু আজকে তার মন ভিক্ষার কাজে নেই। সে ভাবছে রাতের পরিকল্পনার কথা। পিয়া এসে তার পাশে বসলো। কি ভাবছেন? আজকের রাতের কথা। কালু খুবই ধূর্ত। সে নিশ্চয় কোনো ফাঁদ পেতেছে। আমি কালুর সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছি। তার আসল নাম কালামুদ্দিন। সে একসময় ছোট চোর ছিল, তারপর ধীরে ধীরে বড় মাফিয়া হয়েছে। তার দুর্বলতা কি? তার একমাত্র মেয়ে, নাম রিনা। সে বিদেশে পড়ালেখা করে। কালু তাকে খুব ভালোবাসে। আমি নিরীহ মানুষদের ব্যবহার করি না, এমনকি আমার শত্রুর পরিবারকেও না। আমি জানি, এইটাই আপনার সবচেয়ে বড় গুণ। দুপুরে রাজি এলো খাবার নিয়ে। সম্রাট ভাই, আজকে আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আজকে রাতে একটা বড় কাজ আছে রাজ ভাই। আমি কিছু সাহায্য করতে পারবো? আপনি শুধু দোয়া করবেন। বিকেলে তাপস এলো। সম্রাট ভাই, আমি একটা খবর পেয়েছি। কালু নাকি আজকে রাতের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। কি ধরনের প্রস্তুতি? সে তার সব বিশেষ লোককে ডেকেছে, আর পুলিশের কয়েকজন অফিসারও তার সাথে থাকবে। মানে সে সত্যি একা আসবে না? আমি জানতাম কালু কখনো ফেয়ার প্লে করে না। সন্ধ্যার সময় সম্রাট তার আস্থানায় গেল। শাইন এবং তার 10 জন লোক প্রস্তুত। সব অস্ত্র চেক করা হয়েছে, আমরা প্রস্তুত। মনে রেখো, আজকের রাতে আমাদের সাবধানে যেতে হবে। কালু শুধু একজন মাস্টার নয়, সে একটা পুরো সিস্টেমের অংশ। রাত 10টার সময় সম্রাট এবং তার দল গুলশান লেকের দিকে রওনা দিল। তারা 3টা গাড়িতে বিভক্ত হয়ে গেল। পিয়া জোর করে সম্রাটের সাথে এসেছে, যদিও সম্রাট তাকে বারণ করেছিল। আমি আপনাকে একা যেতে দিতে পারি না। প্রিয়া, এটা খুবই বিপজ্জনক। আপনি দূরে থাকবেন। আমি প্রমিস করছি, আমি শুধু পর্যবেক্ষণ করব। রাত 10:30টায় তারা গুলশান লেকের কাছে এসে পৌঁছালো। জায়গাটা নির্জন, চারিদিকে গাছপালা। সম্রাট তার দূরবীন দিয়ে দেখলো লেকের পাশে একটা ছোট্ট পার্কে কালু দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা নয়, তার সাথে অন্তত 20 জন লোক আছে। আর কিছু দূরে পুলিশের গাড়িও দেখা যাচ্ছে। যেমনটা ভেবেছিলাম, কালু ফাঁদ পেতেছে। বস, আমরা কি করব? আমরাও আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোবো। তোমরা সবাই পজিশন নাও। সম্রাট তার কালো পোশাক পরল, মুখে মাস্ক, হাতে পিস্তল। রাত 11টায় সম্রাট লেকের পাশে গিয়ে হাজির হলো। তো তুই এসেছিস? আমি তোকে একা আসতে বলেছিলাম। আমি একাই এসেছি, কিন্তু তুই তো তোর পুরো বাহিনী নিয়ে এসেছিস। তুই কি ভেবেছিলি আমি একা আসবো? আমি কালু, আমি মূর্খ নই। কালু তার ইশারায় তার লোকেদের ডাকলো। তারা সব দিক থেকে বেরিয়ে এলো। সম্রাট, তুই আমার গত কয়েক মাসে অনেক ক্ষতি করেছিস। রুমিকে মেরেছিস, বান্দরকে মেরেছিস। এখন এখন তোর পালা। কালু, তুই যদি মনে করিস আমি একা এসেছি, তাহলে তুই ভুল। সম্রাট একটা সিগন্যাল দিল। তৎক্ষণাৎ চারিদিক থেকে গুলির আওয়াজ। সম্রাটের স্নাইপাররা কালুর কয়েকজন লোককে গুলি করলো। কি তোর লোকরা এখানে? আমি তোর মতো বকা নই কালু। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। দুই দলের মধ্যে গোলাগুলি। কালোর লোকেরা সংখ্যায় বেশি, কিন্তু সম্রাটের লোকেরা বেশি দক্ষ। যুদ্ধের এক পর্যায়ে সম্রাট এবং কালো মুখোমুখি হলো। সম্রাট, তুই কে? তোর আসল পরিচয় কি? আমি ন্যায় বিচার। ন্যায় বিচার? তুই একজন খুনি। তুই আমার চেয়েও খারাপ। না কালু, আমি এবং তুই এক নই। আমি শুধু তোর মতো জানোয়ারদের মারি, কিন্তু তুই নিরীহ মানুষদের মারিস। কালু তার পিস্তল তুলল সম্রাটের দিকে, কিন্তু সম্রাট তার চেয়ে দ্রুত একটা গুলির আওয়াজ। কালুর হাত থেকে পিস্তল পড়ে গেল। কালু, তোর শেষ সময় এসেছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা গুলির আওয়াজ। সম্রাটের কাঁধে গুলি লাগলো। সম্রাট পেছনে তাকালো। একজন পুলিশ অফিসার তাকে গুলি করেছে। সম্রাট, তুমি গ্রেপ্তার। কালু খুশিতে হেসে উঠল। আমি তোকে বলেছিলাম আমার সাথে পুলিশ আছে। এই অফিসার ইব্রাহিম আমার পুরনো বন্ধু। সম্রাট বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। তার কাঁধ থেকে রক্ত ঝরছে। কালু ভাই, এবার আমরা এই সম্রাটকে শেষ করে দেব। কিন্তু ঠিক তখনই আরেকটা গুলির আওয়াজ। অফিসার ইব্রাহিম মাটিতে পড়ে গেল। সবাই তাকালো, কে গুলি করেছে। পিয়া, হাতে তার পিস্তল। আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে একা যেতে দেব না। সম্রাট অবাক হয়ে পিয়ার দিকে তাকালো। প্রিয়া, তুমি এখানে কেন? আমি ভেবেছিলাম আপনার সাহায্য লাগতে পারে। কালু রেগে গেল।
এই মেয়ে তুই কে? আমি সম্রাটের স্ত্রী। পিয়ার এই কথা শুনে সম্রাট চমকে গেল, কিন্তু মন্দ লাগলো না। তাহলে তোকেও মারতে হবে। কালো মাটি থেকে আরেকটা পিস্তল তুলে নিল, পিয়ার দিকে তাকালো, কিন্তু সম্রাট তার শেষ শক্তি দিয়ে লাফিয়ে পিয়ার সামনে দাঁড়ালো। কালোর গুলি সম্রাটের বুকে লাগলো। না সম্রাট। সম্রাট মাটিতে পড়ে গেল। পিয়া তার কোলে মাথা নিল। সম্রাট, আপনি ঠিক থাকবেন, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। প্রিয়া, কালুকে শেষ করো। পিয়া তার পিস্তল তুলে কালুর দিকে। তুই আমাকে মারতে পারবি না, তুই একজন মেয়ে। আমি একজন মেয়ে ঠিকই, কিন্তু আমি সম্রাটের স্ত্রী। পিয়া ট্রিগার টিপলো, কালুর বুকে গুলি লাগলো, কালু মাটিতে পড়ে গেল। এটা হতে পারে না, আমি কালু। কালুর শেষ নিঃশ্বাস। এদিকে সম্রাটের অবস্থা খারাপ হতে যাচ্ছে। শাহিন দৌড়ে এসেছে। ঠিক বস, আপনি ঠিক আছেন? শাহিন, আমার মনে হয় আমার সময় শেষ। না, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমিও যে আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। তখনই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। বাস, অ্যাম্বুলেন্স এসেছে, আপনি বেঁচে যাবেন। সম্রাটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে ডাক্তাররা তার জীবন বাঁচানোর চেষ্টা করছে। পিয়া, শাহিন, রাজ, তাপস সবাই হাসপাতালে অপেক্ষা করছে। 5 ঘন্টা অপারেশনের পর ডাক্তার বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে, তবে তিনি এখনও বিপদমুক্ত নন। পরবর্তীতে 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহেব, তিনি ঠিক হয়ে যাবেন তো? আমরা আশা করছি। তিনি অনেক শক্তিশালী আর তার বেঁচে থাকার ইচ্ছা শক্তি প্রবল। পরের দিন সকালে সম্রাটের জ্ঞান ফিরল। পিয়া তার পাশে বসেছিল। প্রিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনার পাশেই আছি আর থাকবো। কালু মরে গেছে, আপনার মিশন সফল হয়েছে। সম্রাটের মুখে হাসি ফুটে উঠল। তাহলে এই শহরে এখন শান্তি আসবে? হ্যাঁ, কিন্তু এখন আপনি বিশ্রাম নিন, আপনার স্বাস্থ্য ঠিক হোক। রাজ এবং তাপসও হাসপাতালে এসেছিল। সম্রাট ভাই, আপনি আমাদের হিরো। আপনার কারণে এই শহরে শান্তি এসেছে। হ্যাঁ ভাই, এখন সবাই নিরাপদে থাকতে পারবে। সম্রাট দেখলো তার চারপাশে তার প্রিয় মানুষেরা আছে। পিয়া, রাজ, তাপস, শাহিন সবাই। তিনি বুঝতে পারলেন একা লড়াই করার চেয়ে সবাই মিলে লড়াই করা অনেক বেশি শক্তিশালী। আমি এখন বুঝতে পারছি, আমার এই যুদ্ধে আমি একা ছিলাম না, তোমরা সবাই আমার সাথে ছিলে। আমরা সব সময় আপনার সাথে আছি, আমরা একটা পরিবার। কিন্তু হাসপাতালে বাইরে একটা নতুন বিপদ অপেক্ষা করছে। কালুর মৃত্যুর খবর তার পুরনো বস জাহাঙ্গীরের কানে পৌঁছেছে। জাহাঙ্গীর বিদেশ থেকে ফিরে এসেছে। জাহাঙ্গীর কালুর চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী এবং বিপজ্জনক। সম্রাট, তুই আমার ছেলে কালুকে মেরেছিস। এখন আমি তোকে এমন শাস্তি দেব যে তুই মরার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। সম্রাটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো বাকি। 2 সপ্তাহ পরে সম্রাট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তার শরীর অনেকটাই ভালো হয়েছে, কিন্তু ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পিয়া সম্রাটের দেখাশোনা করছে। সে তার অফিসে ছুটি নিয়েছে। আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু আমি চিন্তিত। কিসের জন্য চিন্তিত? কালুকে মেরে ফেলেছি, কিন্তু তার মানে এই না যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই শহরে আরও অনেক কালু আছে। ঠিক তখনই শাইন এসে হাজির হলো, তার মুখে চিন্তার ছাপ। বস, একটা খারাপ খবর আছে। কি খবর? জাহাঙ্গীর দেশে ফিরেছে। সম্রাট এবং পিয়া দুজনেই চমকে উঠল। জাহাঙ্গীর? সেই জাহাঙ্গীর যে 3 বছর আগে দেশ ছেড়ে পালিয়েছিল? হ্যাঁ বস, সেই জাহাঙ্গীর। কালু ছিল তার ছোট ভাই। কালুকে মেরে ফেলার কারণে সে আপনার উপর খুব রেগে আছে। এই জাহাঙ্গীরকে? আমি তার নাম শুনিনি। জাহাঙ্গীর আলম এই দেশের সবচেয়ে বিপজ্জনক মাফিয়া বসদের একজন। 3 বছর আগে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, যখন পুলিশ তার পিছনে লেগেছিল। বস, সে খুবই শক্তিশালী, তার অনেক রাজনৈতিক কানেকশন আছে, আর সবথেকে বড় কথা সে খুবই নির্মম। সে কোথায় আছে এখন? উত্তরার একটা 5 তারকা হোটেলে সে তার পুরনো গ্যাং রিউনিয়ন করছে। সম্রাট উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার বুকে ব্যথা। আপনি বসে থাকুন, আপনার এখনো সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। কিন্তু জাহাঙ্গীর অপেক্ষা করবে না, সে এখনই আক্রমণ করতে পারে। ঠিক সেই মুহূর্তে সম্রাটের ফোন বাজলো। অচেনা নাম্বার। হ্যালো, তুই সম্রাট? সম্রাট চিনতে পারলো না, কিন্তু বুঝতে পারলো এটা জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীর? হ্যাঁ, আমি জাহাঙ্গীর আলম।
তুই আমার ছোট ভাই কালুকে মেরেছিস। তোর ভাই একজন জানোয়ার ছিল, তাকে মেরে আমি সঠিক কাজ করেছি। তুই খুব সাহসী, কিন্তু তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। আমি জানি তুই কে। তুই একজন পলাতক অপরাধী। পলাতক? আমি পালাই যাইনি। আমি বিদেশে গিয়ে আমার শক্তি বৃদ্ধি করেছি। এখন আমি আগের চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতাশালী। তুই যতই ক্ষমতাশীল হোস না কেন, তোর ভাইয়ের মতো তোরও একই পরিণতি হবে। আমরা দেখব কার পরিণতি কেমন হয়। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই যদি আমার কাছে এসে ক্ষমা চাস, তাহলে আমি তোকে শুধু পঙ্গু করে ছেড়ে দেব। আমি কারোর কাছে ক্ষমা চাই না। তোর যদি সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই কর। ঠিক আছে, আমি তোকে 7 দিন সময় দিচ্ছি। তুই তোর শেষ প্রস্তুতি নে। 7 দিন পর আমি তোর সাথে চূড়ান্ত যুদ্ধ করব। কোথায়? সাভারের পুরানো সিমেন্ট ফ্যাক্টরিতে রাত 12টায়। আর হ্যাঁ, এইবার আমি একা আসবো না। আমার সাথে আমার 50 জন আন্তর্জাতিক গুন্ডা থাকবে। আমিও প্রস্তুত থাকব। ফোন কেটে গেল। পিয়া এবং শাহিন দুজনেই চিন্তিত। 7 দিনে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন না। আর বস, জাহাঙ্গীরের সাথে 50 জন আন্তর্জাতিক গুন্ডা থাকবে, আমাদের শুধু 10 জন। তাহলে আমাদের কৌশল পরিবর্তন করতে হবে। পরে কয়েকদিন সম্রাট পিয়া, শাহিন, রাজ এবং তাপসের সাহায্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে পরিকল্পনা করতে লাগলো। আমি জাহাঙ্গীর সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছি, যে বিদেশে থাকার সময় আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং ড্রাগস ডিলারদের সাথে সম্পর্ক তৈরি করেছে। আর আমি শুনেছি সে আবার দেশে এসে সব কিছুর নিয়ন্ত্রণ নিতে চায়, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশ। তার কাছে আধুনিক অস্ত্র আছে, আর তার লোকেরা বিদেশি ট্রেনিং নিয়েছে। তাহলে আমাদের ভিন্ন কৌশল প্রয়োজন। আমরা সরাসরি যুদ্ধে জিততে পারবো না। তাহলে কি করব বস? আমাদের স্মার্ট হতে হবে। শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে জিততে হবে। তৃতীয় দিনে সম্রাটের কাছে একটা চমকপ্রদ তথ্য এলো। পিয়া জানালো যে জাহাঙ্গীরের একটা দুর্বলতা আছে। জাহাঙ্গীরের একটা গোপন প্রেমিকা আছে, নাম সুমি। সে জানে না যে জাহাঙ্গীর একজন মাফিয়া। মেয়েটা মনে করে জাহাঙ্গীর একজন ব্যবসায়ী। এই তথ্য আমাদের কাজে লাগাতে পারে। কিন্তু আমরা তো নিরীহ মানুষদের ক্ষতি করি না। আমরা তার ক্ষতি করব না, কিন্তু তাকে সত্য জানাতে পারি। চতুর্থ দিনে পিয়া সুমির সাথে দেখা করলো। সুমিকে জাহাঙ্গীরের আসল পরিচয় জানালো। সুমি প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পিয়া যখন তাকে প্রমাণ দেখালো তখন সে ভেঙে পড়ল। আমি জানতাম না জাহাঙ্গীর এত খারাপ মানুষ। আমি ভেবেছিলাম সে একজন সৎ ব্যবসায়ী। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমি কিভাবে সাহায্য করব? জাহাঙ্গীরের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিন। পঞ্চম দিনে সুমির মাধ্যমে জানা গেল যে জাহাঙ্গীর সম্রাটকে মারার পর পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে চায়। তার পরিকল্পনা হলো সব ছোট মাস্তানদের একসাথে করে একটা বিশাল গ্যাং তৈরি করা। তাহলে জাহাঙ্গীরকে থামানো শুধু আমার জন্য নয়, পুরো শহরের জন্য প্রয়োজন। ষষ্ঠ দিনে রাজ একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলো। সম্রাট ভাই, আমি জেনেছি জাহাঙ্গীরের অস্ত্রগুলো রাখা আছে একটা গোপন গোদামে। কোথায়? তেজগাঁওয়ে একটা পরিত্যক্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে। যদি আমরা তার অস্ত্র নষ্ট করতে পারি তাহলে সে অনেকটাই দুর্বল হয়ে যাবে। সপ্তম দিনে সকলে সম্রাট এবং তার টিম জাহাঙ্গীরের অস্ত্রের গুদামে আক্রমণ করলো। তার সব অস্ত্র নষ্ট করে দিল। বস, অপারেশন সফল। জাহাঙ্গীরের অর্ধেক শক্তি শেষ। ভালো, এখন আজকে রাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কিন্তু সম্রাট জানতো না যে জাহাঙ্গীরও তার একটা গোপন পরিকল্পনা তৈরি করেছে। সে শুধু সম্রাটকে মারতে চায় না, সে চায় সম্রাটের সব প্রিয় মানুষদেরও শেষ করতে। রাত 8টার সময় জাহাঙ্গীরের লোকেরা পিয়ার বাড়িতে হামলা করলো, কিন্তু পিয়া সেখানে ছিল না। সে সম্রাটের আস্থানেই ছিল। সম্রাট, তোর প্রেমিকাকে পাওয়া গেল না, কিন্তু আমি তোর বন্ধুদের পেয়েছি। জাহাঙ্গীর রাজ এবং তাপসকে কিডন্যাপ করে নিয়ে গেল। যখন সম্রাট জানতে পারল তখন তার রাগে চোখ লাল হয়ে গেল। জাহাঙ্গীর, তুই আমার বন্ধুদের ছুঁয়েছিস, এখন তোর কবর খোঁড়া হয়ে গেছে। আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে। এখন রাজভাই এবং তাপস ভাইকে বাঁচানোও প্রয়োজন। হ্যাঁ, আজকের রাতে জাহাঙ্গীরের সাথে আমার শুধু যুদ্ধ নয়, এটা হবে একটা উদ্ধার অভিযানও। রাত 11টার সময় সম্রাট এবং তার দল সাভারের সিমেন্ট ফ্যাক্টরির দিকে রওনা দিল। আজকের রাতে হবে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ।
আজকে রাতে হয় জাহাঙ্গীরের শেষ, না হয় আমার। রাত 10:30। সাভারের পুরনো সিমেন্ট ফ্যাক্টরির চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে দুটি শক্তিশালী দলের মহাযুদ্ধের প্রস্তুতি। সম্রাট এবং তার দল ফ্যাক্টরির 1 কিলোমিটার দূরে পজিশন নিয়েছে। সম্রাটের সাথে আছে শাইন এবং তার 8 জন বিশ্বস্ত যোদ্ধা। পেয়েও এসেছে, যদিও সম্রাট তাকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে। শাহিন, সব অস্ত্র চেক করা হয়েছে? হ্যাঁ বস, আমাদের কাছে যা আছে সেগুলো সব প্রস্তুত, কিন্তু জাহাঙ্গীরের 50 জন লোক আর আমাদের 9 জন, এটা খুবই অসম যুদ্ধ। সংখ্যায় আমরা কম, কিন্তু আমাদের আছে সঠিক উদ্দেশ্য, আর সবচেয়ে বড় কথা, আমাদের আছে স্থানীয় সুবিধা। এই এলাকা আমরা চিনি। পিয়া সম্রাটের কাছে এসে বলল, আমি সুমির সাথে যোগাযোগ রেখেছি। সে জাহাঙ্গীরের ভেতরের সব খবর দিচ্ছে। কি খবর? জাহাঙ্গীর রাজভাই এবং তাপস ভাইকে ফ্যাক্টরির ভিতরে একটা পুরানো অফিস রুমে বেঁধে রেখেছে, আর তার লোকেরা ফ্যাক্টরির চারিদিকে পজিশন নিয়েছে। তাহলে আমাদের দুটো কাজ একসাথে করতে হবে। রাজ ভাই আর তাপস ভাইকে উদ্ধার করতে হবে, আর জাহাঙ্গীরকেও শেষ করতে হবে। ঠিক রাত 12টায় সম্রাটের ফোন বাজলো। সম্রাট, তুই এসেছিস? আমি এসেছি, আমার বন্ধুদের ছেড়ে দে। তোর বন্ধুরা খুব কষ্ট পাচ্ছে। একজনের চোখ ফুলে গেছে, আরেকজনের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। সম্রাটের চোখে আগুন জ্বলে উঠল। জাহাঙ্গীর, তুই যদি আমার বন্ধুদের আর কোনো ক্ষতি করিস, তাহলে আমি তোকে এমন শাস্তি দেব যে তুই মরার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। তুই হুমকি দিচ্ছিস? চল ফ্যাক্টরির ভেতরে আয়, দেখা যাক কে কার কি করতে পারে। আমি আসছি, কিন্তু মনে রাখ, আজকের পর তুই আর এই পৃথিবীতে থাকবি না। ফোন কেটে গেলে সম্রাট তার দলের দিকে তাকালো। সবাই শোনো, আজকের এই যুদ্ধ শুধু আমার নয়, এটা সমগ্র শহরের মানুষের জন্য। জাহাঙ্গীর যদি জেতে, তাহলে এই শহরে আবার অন্ধকার নেমে আসবে। বস, আমরা আপনার সাথে আছি। আমরা জানি আপনি সঠিক কাজ করছেন। ধন্যবাদ। এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। সম্রাটের পরিকল্পনা ছিল 3 ভাগে ভাগ করা। একটি দল ফ্যাক্টরির পূর্ব দিক থেকে ঢুকবে এবং রাজ তাপসকে উদ্ধার করবে। আরেকটি দল পশ্চিম দিক দিয়ে ঢুকে জাহাঙ্গীরের লোকেদের বিভ্রান্ত করবে, আর সম্রাট নিজের সামনে দিয়ে ঢুকে জাহাঙ্গীরের মুখোমুখি হবে। বস, এটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনি একা জাহাঙ্গীরের মুখোমুখি হবেন? এটাই একমাত্র উপায়। জাহাঙ্গীর আমার সাথে ব্যক্তিগত হিসাব মেটাতে চায়। সে আমাকে দেখলে তার মনোযোগ আমার দিকে থাকবে। রাত 12:15 অপারেশন শুরু হলো। শাইন তার 3 জন লোক নিয়ে পূর্ব দিক দিয়ে ঢুকলো। তাদের কাজ ছিল রাজ এবং তাপসকে খুঁজে বের করা। অন্যদিকে 3 জন লোক পশ্চিম দিক দিয়ে ঢুকে জাহাঙ্গীরের লোকেদের সাথে গোলাগুলি শুরু করলো। এতে জাহাঙ্গীরের লোকেরা বিভ্রান্ত হয়ে গেল। সম্রাট সামনের দরজা দিয়ে ঢুকলো, তার হাতে একটা পিস্তল আর কোমরে একটা ছুরি। ফ্যাক্টরির ভেতরটা অন্ধকার, শুধু কয়েকটা জায়গায় হ্যালোজেন লাইট জ্বলছে। সম্রাট সাবধানে এগিয়ে চলল। প্রতিটি কোণে, প্রতিটি ছাইল বিপদ লুকিয়ে থাকতে পারে। হঠাৎ করে একটা গুলির আওয়াজ, সম্রাটের পাশ দিয়ে বুলেট চলে গেল। সম্রাট তৎক্ষণাৎ একটা পিলারের আড়ালে লুকিয়ে গেল। তোর বস কোথায়? তাকে বল আমি এসেছি। সম্রাট বুঝতে পারল জাহাঙ্গীর তাকে দুর্বল করার জন্য প্রথমে তার লোকেদের দিয়ে আক্রমণ করাবে। শুরু হলো গোলাগুলি। সম্রাট একাই জাহাঙ্গীরের 5 জন লোকের সাথে লড়াই করলো। তার পিস্তলে মাত্র 6টা বুলেট, প্রতিটা গুলি তাকে সতর্কভাবে করতে হবে। প্রথম গুলি জাহাঙ্গীরের একজন লোকের কাঁধে লাগলো, দ্বিতীয় গুলি আরেকজনের পায়ে, তৃতীয় গুলি মিস, চতুর্থ গুলি একজনের বুকে। এখন তার কাছে মাত্র 2টা বুলেট বাকি, আর জাহাঙ্গীরের 3 জন লোক এখনো সক্রিয়। সম্রাট তার কোমর থেকে ছুরি বের করলো। তাকে এখন কাছাকাছি যুদ্ধ করতে হবে। সে একটা লোকের পিছনে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করলো। লোকটা মাটিতে পড়ে গেল। বাকি 2 জন তাকে ঘিরে ফেলল। বস খুশি হবে যখন জানবে আমরা তোকে মেরেছি। কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে 2টা গুলির আওয়াজ, দুজনই মাটিতে পড়ে গেল। সম্রাট পেছনে তাকালো। পিয়া, তার হাতে একটা পিস্তল। আমি বলেছিলাম না আমি আপনাকে একা যেতে দেব না। প্রিয়া, তুমি এখানে কেন? এটা খুবই বিপজ্জনক। আমি আপনার পাশে থাকব। আমরা একসাথে জাহাঙ্গীর মুখোমুখি হব। এদিকে শাহিন, রাজ আর তাপসকে খুঁজে পেয়েছে। তারা দুজনই আহত, কিন্তু বেঁচে আছে। বস, আমি রাজ ভাই এবং তাপস ভাইকে উদ্ধার করেছি। তারা আহত কিন্তু বিপদমুক্ত।
ভালো, তাদের নিরাপত্তার জায়গা নিয়ে যাও। এখন সম্রাটের সামনে মূল চ্যালেঞ্জ জাহাঙ্গীর। সম্রাট এবং পিয়া ফ্যাক্টরির মূল হলের দিকে এগিয়ে চলো। সেখানে জাহাঙ্গীর অপেক্ষা করছিল। হলটা বিশাল, মাঝখানে একটা চেয়ারে বসে আছে জাহাঙ্গীর। তার চারপাশে 10 জন লোক, সবার হাতে অত্যাধুনিক অস্ত্র। জাহাঙ্গীর একজন মধ্যবয়স্ক মানুষ, কালো স্যুট পরেছে, চোখে সানগ্লাস, তার চেহারায় নিষ্ঠুরতার ছাপ। তো সম্রাট, তুই এসে গেছিস, আর তোর সাথে তোর প্রেমিকাও এসেছে। জাহাঙ্গীর, আমার বন্ধুদের তুই মুক্তি দিয়েছিস, এখন তোর সাথে আমার হিসাব মেটানোর সময়। হিসাব? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি জাহাঙ্গীর আলম। আমি এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। জাহাঙ্গীর তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তুই আমার ছোট ভাই কালুকে মেরেছিস। কালু ছিল আমার চোখের মণি, তার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তোর ভাই একজন পশু ছিল, সে নিরীহ মেয়েদের পাচার করত, তাকে মেরে আমি ভালো কাজ করেছি। তুই আমার পরিবারের বিচারক হয়েছিস? তুই কে আমার ভাইকে মারার? আপনার ভাই অনেক নিরীহ মানুষের ক্ষতি করেছে, সম্রাট ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার? এই মেয়েটাও তোর মতো পাগল। ঠিক আছে, আজকে তোদের দুজনকেই শেষ করে দেব। জাহাঙ্গীর তার লোকেদের ইশারা করলো। এদের দুইজনকে মেরে ফেলো। ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরি লাইট জ্বলে গেল, চারিদিক অন্ধকার। অন্ধকারে গোলাগুলি শুরু হয়ে গেল। সম্রাট এবং পিয়া আলাদা আলাদা দিকে লুকিয়ে গেল। লাইট জ্বালাও, তাড়াতাড়ি লাইট জ্বালাও। কিন্তু সম্রাট অন্ধকারের সুবিধা নিয়ে জাহাঙ্গীরের কয়েকজন লোককে শেষ করে দিল। 3 মিনিট পর আবার লাইট জ্বলল। জাহাঙ্গীরের 10 জন লোকের মধ্যে 5 জন মারা গেছে, বাকি 5 জন আহত। জাহাঙ্গীর রেগে অগ্নিশর্মা। সম্রাট, তুই আমার লোকদের মেরেছিস, এখন আমি নিজেই তোকে মারবো। জাহাঙ্গীর তার কোট খুলে ফেলল, তার কাছে 2টা পিস্তল। এখন তুই আর কোথাও পালাতে পারবি না। সম্রাট জানতো এখন তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। জাহাঙ্গীর শুধু একজন মাফিয়া বস নয়, সে একজন প্রশিক্ষিত যোদ্ধা। জাহাঙ্গীর, তোর এবং আমার মধ্যে যুদ্ধ, প্রিয়াকে এর বাইরে রাখ। না, সে তোর সাথে এসেছে, তাই সেও মরবে। জাহাঙ্গীর পিয়ার দিকে পিস্তল তাক করলো, কিন্তু সম্রাট লাফিয়ে পিয়ার সামনে দাঁড়িয়ে গেল। তুই আমার সাথে লড়, নিরীহ মানুষদের উপর হাত তুলিস না। তাহলে এক এক করে মর। শুরু হলো চূড়ান্ত দ্বন্দ্বযুদ্ধ। জাহাঙ্গীর এবং সম্রাট দুজনেই পিস্তল ফেলে দিয়ে হাতাহাতি লড়াই শুরু করলো। জাহাঙ্গীর শক্তিশালী, কিন্তু সম্রাট দ্রুত। লড়াই চলল 10 মিনিট, দুজনেই ক্ষত বিক্ষত। শেষ পর্যায়ে সম্রাট জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দিল, জাহাঙ্গীর, তোর খেলা শেষ। কিন্তু জাহাঙ্গীর তার শেষ চালটা খেলো। সে গোপনে একটা ছোট্ট পিস্তল লুকিয়ে রেখেছিল। সম্রাট, আমি মরবো, কিন্তু তোর প্রেমিকাকেও সাথে নিয়ে যাব। জাহাঙ্গীর পিয়ার দিকে গুলি করলো, কিন্তু পিয়া আগে থেকেই প্রস্তুত ছিল। সে পাশে সরে গেল এবং নিজের পিস্তল দিয়ে জাহাঙ্গীরকে গুলি করলো। জাহাঙ্গীরের বুকে গুলি লাগলো। এটা হতে পারে না। আমি জাহাঙ্গীর, আমি হারতে পারি না। জাহাঙ্গীর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সম্রাট এবং পিয়া দুজনে নিঃশ্বাস নিয়ে বসে পড়ল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। হ্যাঁ, কিন্তু এই জয়ের পেছনে অনেক ত্যাগ আছে। দৌড়ে এসে পৌঁছালো। সব শেষ, জাহাঙ্গীরের বাকি লোকেরা পালিয়ে গেছে। সম্রাট জানালা দিয়ে তাকালো, ভোরের আলো দেখা যাচ্ছে। একটা নতুন দিনের সূচনা, একটা নিরাপদ শহরের সূচনা। 3 মাস পেরিয়ে গেছে জাহাঙ্গীরের মৃত্যুর পর। ঢাকা শহর এখন অভূতপূর্ব শান্তি। যেখানে একসময় মাস্তানদের অত্যাচার ছিল, এখন সেখানে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করে। সম্রাট এখন আর সে ভিখারির ছদ্মবেশ ধরে না। তার সেই পুরনো ফুটপাতের জায়গায় এখন একটি ছোট্ট ফুলের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মহিলা, যিনি প্রতিদিন সম্রাটের জন্য দোয়া করেন। আজকে একটা বিশেষ দিন, সম্রাট এবং পিয়ার বিয়ে। বিয়েটা হচ্ছে একটা ছোট্ট অনুষ্ঠানে, শুধু কাছের মানুষরা, রাজ, তাপস, শাহিন এবং আরো কয়েকজন বন্ধু। সম্রাট ভাই, আজকে আপনাকে খুব খুশি লাগছে। হ্যাঁ রাজ ভাই, আজকের পর আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভাই, আমরা কখনো ভাবিনি যে আমাদের এই চেনা সম্রাট একদিন আমাদের সবার হিরো হয়ে উঠবে। সম্রাট তাদের দিকে তাকালো। এই মানুষগুলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি একা কিছুই করতে পারতাম না, তোমরা সবাই আমার পাশে ছিলে বলেই আজকে শহরে শান্তি। পিয়া সাদা শাড়ি পরে এসেছে, তাকে দেখে রানী মনে হচ্ছে। আপনি কি ভাবছেন? ভাবছি আমাদের ভবিষ্যতের কথা। এখন আর আমাকে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বের হতে হবে না। হ্যাঁ,
কিন্তু আপনি কি আপনার সেই সব অস্ত্র রেখে দেবেন? না, একজন রক্ষক সবসময় প্রস্তুত থাকবে। তবে হ্যাঁ, এখন আমি শান্তির জন্য কাজ করব, যুদ্ধের জন্য না। বিয়ের অনুষ্ঠানের পর সম্রাট এবং পিয়া তাদের নতুন ঘরে গেল। এটা উত্তরার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, সাদামাটা কিন্তু আরামদায়ক। আমি একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আমি আমার কাগজে সম্রাটের গল্প লিখতে চাই, আসল গল্প, কিভাবে একজন সাধারণ সরকারি চাকরি হয়ে উঠেছিল এই শহরের রক্ষক। কিন্তু তাহলে তো আমার আসল পরিচয় সবাই জেনে যাবে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি মানুষের জানার অধিকার আছে, তারা জানুক যে তাদের মধ্যেই একজন হিরো ছিল। সম্রাট একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু শর্ত হলো তুমি শুধু সেই অংশগুলো লিখবে যা মানুষের অনুপ্রেরণার জন্য প্রয়োজন। প্রমিস। পরের দিন সকালে সম্রাট তার পুরনো জায়গায় গেল, সেই ফুটপথে। কিন্তু এবার ভিক্ষা করতে নাই, শুধু পুরনো স্মৃতি রোমান্তর করতে। সেই ফুলাউলি খালাকে দেখে খুশি হয়ে গেল। আরে সম্রাট, তুমি এসেছো? কেমন আছো বাবা? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? ভালো, তোমার কারণেই তো আমরা এখন নিরাপদে ব্যবসা করতে পারছি। আগে তো প্রতিদিন মাস্তানরা এসে চাঁদা নিয়ে যেত। সম্রাট তার চারিদিকে তাকালো। রাস্তায় স্কুলের ছেলেমেয়েরা নিরাপদে হাঁটছে, দোকানিরা নির্ভয়ে ব্যবসা করছে, মেয়েরা সন্ধ্যার পরও বাইরে বেরোচ্ছে। এই দৃশ্যই তো আমি দেখতে চেয়েছিলাম। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলল, আঙ্কেল, আপনি কি সেই সম্রাট? সম্রাট অবাক হলো, বাচ্চাটা কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে? আমার আব্বু বলেছে আপনি আমাদের এলাকায় শান্তি এনেছেন। আব্বু বলেছে আপনি আমাদের হিরো। বাচ্চাটা সম্রাটের হাত ধরলো। আঙ্কেল, আমি বড় হলে আপনার মতো হতে চাই। সম্রাটের চোখে জল এসে গেল। এই ছোট্ট বাচ্চার কথাই তার সব কষ্ট মিটে গেল। বাবা, তুমি পড়ালেখা করো, ভালো মানুষ হও, তাহলেই তুমি হিরো হতে পারবে। বিকেলে সম্রাট তার আস্থানে গেল। শাইন এবং তার বাকি লোকেরা সেখানে অপেক্ষা করছিল। জাস, আমাদের কি করণীয়? এখন তো আর তেমন কোনো কাজ নেই। কাজ আছে শাহিন, তবে সেটা ভিন্ন ধরনের। এখন আমাদের কাজ হবে এই শান্তি রক্ষা করা। দেখো, আমরা যে সব মাস্তানদের মেরেছি তাদের জায়গায় নতুন মাস্তানরা আসতে পারে, আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ বস, আমরা প্রস্তুত। আর একটা কথা, আমি একটা এনজিও খুলব, নাম হবে নিরাপদ ঢাকা। আমরা যে এলাকাগুলো সাফ করেছি সেখানে গরিব মানুষদের সাহায্য করব। দারুণ আইডিয়া বস। রাতে সম্রাট পিয়ার সাথে ছাদে বসেছিল, শহরের লাইটগুলো দেখছিল। আপনি কি কখনো অনুশোচনা করেন? কিসের জন্য? এত মানুষকে হত্যা করার জন্য? সম্রাট দীর্ঘক্ষণ চুপ থাকলো। না, কারণ আমি জানি আমি ভুল কিছু করিনি। যাদের আমি মেরেছি তারা সবাই নিরীহ মানুষদের ক্ষতি করত। কিন্তু এখন আপনার কি মনে হয় না যে অন্য পথ ছিল? হয়তো ছিল, কিন্তু সেই পথগুলো কাজ করতো না। আইন ব্যর্থ হয়েছিল, পুলিশ দুর্নীতিগ্রস্ত ছিল। এই অবস্থায় আমার মতো কাউকে দায়িত্ব নিতেই হতো। পিয়া সম্রাটের কাঁধে মাথা রাখলো। আমি গর্বিত যে আমি আপনাকে ভালোবাসি। আর আমি গর্বিত যে তুমি আমার পাশে থেকেছ। এক সপ্তাহ পরে পিয়া তার প্রথম প্রতিবেদন লিখল সম্রাটের উপর। শিরোনাম ছিল রাস্তার ভিখারি যিনি হয়েছিলেন শহরের রক্ষক। প্রতিবেদনটি পড়ে সারা শহরের মানুষ অভিভূত হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে যাকে তারা রাস্তায় পয়সা দিত সেই একজন গোপন হিরো ছিল। অনেক মানুষ সম্রাটের কাছে এসে ধন্যবাদ জানালো, কিন্তু সম্রাট পাবলিসিটি এড়িয়ে চলতো। 1 মাস পরে সম্রাট তার নিরাপদ ঢাকা এনজিও চালু করলো। এই এনজিওর মাধ্যমে সেই গরিব পরিবারের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করলো, বিধবা মহিলাদের কাজের ব্যবস্থা করলো। রাজ এবং তাপস এই এনজিওর সাথে যুক্ত হলো। সম্রাট ভাই, এভাবে সাহায্য করা যুদ্ধ করার চেয়েও ভালো লাগছে। হ্যাঁ ভাই, এখন আমাদের কাজ হচ্ছে গড়ে তোলা, ভেঙে ফেলা না। এটাই তো আসল কাজ। যুদ্ধ করেছি যাতে শান্তি আনতে পারি, এখন সেই শান্তিকে কাজে লাগাতে হবে। কিন্তু সম্রাট জানতো না তার শান্তিপূর্ণ জীবনে শীঘ্রই ঝড় আসতে চলেছে। দূর বিদেশে একজন মানুষ জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়েছে। সেই মানুষ হলো জাহাঙ্গীরের গুরু মাস্টার। তার আসল নাম কেউ জানে না, সবাই শুধু তাকে মাস্টার বলে ডাকে। জাহাঙ্গীর ছিল তার প্রিয় ছাত্র। মাস্টার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সে সম্রাটের সাথে হিসেব মিটাবে, কিন্তু সে যুদ্ধ করবে না, সে ব্যবহার করবে মনুষ্যত্ব
এবং চতুরতা। মাস্টারের পরিকল্পনা হলো সম্রাটের বিরুদ্ধে পুরো দেশকে খেপিয়ে দেওয়া। সে সম্রাটকে একজন অপরাধী হিসেবে বিচিত্র করবে, কিন্তু এখন সম্রাট এসব জানে না। সে তার স্ত্রী পিয়া এবং তার বন্ধুদের নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। একদিন সকালে পিয়া সম্রাটকে একটা সুখবর দিল। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন, তুমি কি অসুস্থ? না, আমি আমি গর্ভবতী। সম্রাট প্রথমে অবাক হলো, তারপর খুশিতে পিয়াকে জড়িয়ে ধরল। সত্যি? আমরা বাবা মা হতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সন্তান হবে। আমার সন্তান যেন আমার মতো লড়াই করতে না লাগে, তার জন্য আমি একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। আপনি রেখে যাবেন? আপনি ইতিমধ্যেই একটা সুন্দর সূচনা করেছেন। সম্রাট জানালার দিকে তাকালো। বাইরে বাচ্চারা খেলছে নির্ভয়ে আনন্দে। এই শান্তি আমি চেয়েছিলাম, এই নিরাপত্তাই আমার সন্তানের জন্য চাই। কিন্তু ভবিষ্যৎ যে কি নিয়ে আসবে সেটা সম্রাট জানে না। মাস্টার ইতিমধ্যে তার জাল বিছাতে শুরু করেছে। পিয়ার গর্ভধারণের খবরে 2 সপ্তাহ পর সম্রাট তার এনজিওর কাজে ব্যস্ত। আজকে সে একটা স্কুলের উদ্বোধন করতে যাচ্ছে। এই স্কুলটি তার নিরাপদ ঢাকা এনজিওর প্রথম বড় প্রকল্প। কিন্তু সম্রাট জানে না যে আজকে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুপুর 2টার সময় সম্রাট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল। আমার স্বপ্ন হলো এই শহরের প্রতিটি শিশু নিরাপদে পড়ালেখা করুক। আমরা তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। হঠাৎ করে অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক এসে হাজির হলো। তাদের মুখে প্রশ্ন, চোখে সন্দেহ। মিস্টার সম্রাট, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি একজন খুনি। আপনি এর জবাব কি দেবেন? সম্রাট চমকে গেল। এই প্রশ্ন সে আশা করেনি। আমি একজন খুনি নই, আমি ন্যায় বিচার করেছি। কিন্তু আপনি আদালতের বিচার ছাড়াই মানুষ হত্যা করেছেন। যখন আইন ব্যর্থ হয় তখন কেউ না কেউ দায়িত্ব নিতে হয়। এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই অনুষ্ঠানে একটা কোলাহল শুরু হয়ে গেল। কিছু মানুষ সম্রাটের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলো। খুনি সম্রাট, আমরা তোমাকে চাই না। সম্রাট অবাক হয়ে দেখলো যে যারা স্লোগান দিচ্ছে তারা এই এলাকার মানুষ নয়। এরা কারা? পিয়া দৌড়ে সম্রাটের কাছে এসে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে, এই পরিস্থিতি খারাপ হচ্ছে। সম্রাট এবং পিয়া অনুষ্ঠান ছেড়ে চলে এলো। বাসায় এসে পিয়া সম্রাটকে একটা দুঃসংবাদ দিল। আমি খোঁজ নিয়েছি, আজকের এই ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না। কেউ একজন এর পেছনে আছে। কে? আমি নিশ্চিত না, কিন্তু আমার সূত্র বলছে কেউ একজন বিদেশ থেকে এসে আপনার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে সম্রাটের ফোন বাজলো। অচেনা আন্তর্জাতিক নাম্বার। হ্যালো। হ্যালো সম্রাট। সম্রাট মাস্টারের নাম শুনেছে। জাহাঙ্গীর একবার তার কথা বলেছিল। তুই কে? তুই কি চাস? আমি জাহাঙ্গীরের গুরু। তুই আমার ছাত্রকে মেরেছিস? মাস্টারের গলার স্বর ছিল অদ্ভুত, খুবই শান্ত, কিন্তু তার মধ্যে লুকানো ছিল এক ভয়ঙ্কর হুমকি। জাহাঙ্গীর একজন অপরাধী ছিল, তাকে মেরে আমি সঠিক কাজ করেছি। তুই খুব সাহসী, কিন্তু তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তুই যেই হোস না কেন, আমি তোকে ভয় পাই না। ভয়? আরে আমি তোকে ভয় দেখাতে আসিনি সম্রাট। আমি তোর জীবনটা নরক বানাতে এসেছি। কি মানে? তুই দেখবি আজকের যে ঘটনা হলো এটা শুধু শুরু। আমি তোকে এমন ভাবে শেষ করব যে তুই মরার জন্য আমার কাছে এসে কাকুতি মিনতি করবি। তুই আমার সাথে সরাসরি লড়াই করতে সাহস করিস না। সরাসরি লড়াই? সেটা কালু আর জাহাঙ্গীরের মতো মূর্খদের কাজ। আমি মাস্টার, আমি মনের লড়াই করি। আমি তোর বিরুদ্ধে পুরো দেশকে খেপিয়ে দেব, মনে রাখিস। ফোন কেটে গেল। সম্রাট পিয়াকে সব কথা বলল। এই মাস্টার সম্পর্কে আমি কিছু জানি। সে একজন আন্তর্জাতিক অপরাধী। তার আসল নাম কেউ জানে না, কিন্তু সে খুবই বুদ্ধিমান এবং ধূর্ত। তার সম্পর্কে আরো কি জানো? সে কখনো নিজে হাতে কাউকে মারে না, সে অন্যদের দিয়ে কাজ করায়। সে মানুষের মনুষ্যত্ব নিয়ে খেলা করে। পরের দিন সকালে সম্রাট দেখলো সব খবরের কাগজে তার বিরুদ্ধে খবর বেরিয়েছে। দৈনিক ইনকলাব শিরোনাম, সম্রাট একজন নিরীহ নাকি নিষ্ঠুর খুনি। প্রথম আলোয় শিরোনাম, ভিজিলালটি নাকি অপরাধী, সম্রাটের বিচার হোক। সমকালে শিরোনাম, আইন নিজের হাতে নেওয়াটা কতটা ন্যায্য।
এ কি হচ্ছে? মাত্র একদিনে সব কাগজে আমার বিরুদ্ধে লেখা। এটা মাস্টারের কাজ, সে সব কাগজে চাপ দিয়েছে। দুপুরে শাহিন এসে আরো খারাপ খবর দিল। বস, পুলিশ আপনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কি ধরনের মামলা? হত্যা মামলা। তারা বলছে আপনি আদালতের বিচার ছাড়াই মানুষ খুন করেছেন। কিন্তু আমি যাদের মেরেছি তারা সবাই অপরাধী ছিল। সেটা আদালত ঠিক করবে বস, কিন্তু এখন আইনত আপনি একজন অভিযুক্ত। সন্ধ্যায় রাজ এবং তাপস দুজনেই চিন্তিত মুখে এলো। সম্রাট ভাই, আমাদের এলাকার মানুষজন আপনার ব্যাপারে কনফিউজড। হ্যাঁ ভাই, কিছু মানুষ বলছে আপনি হিরো, আবার কিছু মানুষ বলছে আপনি ভিলেন। এই বিভ্রান্তি মাস্টার চেয়েছিল। রাতে সম্রাট টিভিতে খবর দেখছিল। সব চ্যানেলে তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। একটা টক শোতে দুজন বিশেষজ্ঞের মধ্যে তর্ক হচ্ছিল। সম্রাট একজন খুনি, সে আইন নিজের হাতে নিয়েছে, এর কোনো ন্যায্যতা নেই। কিন্তু সে যাদেরকে মেরেছে তারা তো অপরাধী ছিল, আর তার কারণেই তো শহরে শান্তি এসেছে। এটা কোনো যুক্তি না। আজকে সে অপরাধীদের মেরেছে, কাল সে নিরীহ মানুষদেরও মারতে পারে। বিতর্ক দেখে সম্রাট বুঝতে পারল মাস্টার কতটা চতুর। সে সম্রাটের বিরুদ্ধে লড়াই না করে সমাজকে দুভাগে ভাগ করে দিয়েছে। পরের দিন আরো বড় ধাক্কা, পুলিশ এসে সম্রাটকে গ্রেপ্তার করতে চাইল। সম্রাট, আপনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনাকে আমাদের সাথে আসতে হবে। পিয়া এগিয়ে এসে বলল, অফিসার, আমার স্বামী কোনো অপরাধী নয়, তিনি সমাজের জন্য কাজ করেছেন। ম্যাডাম, আইনের চোখে হত্যা মানেই অপরাধ, তা যে উদ্দেশ্যেই করা হোক না কেন। সম্রাট বুঝতে পারল পরিস্থিতি জটিল হতে যাচ্ছে। অফিসার, আমি পালিয়ে যাব না, কিন্তু আমাকে 2 দিন সময় দিন। আমি আমার উকিলের সাথে কথা বলে তারপর আসব। ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি না। পুলিশ চলে যাওয়ার পর সম্রাট তার ফোন চেক করলো। 50টার মতো মিসড কল, সব সাংবাদিকদের। হঠাৎ আবার মাস্টারের ফোন। সেই কেমন লাগছে সম্রাট? নিজের দেশের মানুষরাই যখন তোর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তুই একজন নোংরা মানুষ। তুই মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছিস। মিথ্যা? আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। তুই খুনি, এটা তো সত্য। তুই আইন নিজের হাতে নিয়েছিস, এটাও সত্য, তাই না? আমি ন্যায় বিচার করেছি। সেটা তুই বলছিস, কিন্তু এখন সবাই তোকে অপরাধী মনে করছে, এটাই যথেষ্ট, তাই নয়? তুই কি চাস? আমি চাই তুই নিজের হাতে নিজেকে শেষ করিস। তুই দেখবি শীঘ্রই তোর নিজের বন্ধুরাও তোর বিরুদ্ধে হয়ে যাবে। এটা কখনো হবে না। দেখা যাক। রাতে সম্রাটের আরেকটি ধাক্কার অপেক্ষা করছিল। তার নিরাপদ ঢাকা এনজিওর অনেক সদস্য পদত্যাগ করলো। তারা একটি চিঠি পাঠিয়েছিল। আমরা একজন খুনির সাথে কাজ করতে পারি না। এটা খুবই দুঃখের কথা। যারা আপনার ভালো কাজ দেখেছে তারাই আপনার বিরুদ্ধে যাচ্ছে। এইটাই মাস্টারের পরিকল্পনা। সে আমাকে একা করে দিতে চায়। কিন্তু সম্রাট দেখলো রাজ এবং তাপস শাহিন এখনো তার পাশে আছে। কিন্তু ভাই, পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আমরা আপনার পাশে থাকব। আমরা জানি আপনি কি করেছেন আর কেন করছেন। বস, আমরা মরতে প্রস্তুত আপনার জন্য। তো সম্রাটের সবচেয়ে শক্তি ছিল পিয়া। সে এখন তার পাশে আছে। আমি আপনার সাথে আছি, আমরা একসাথে এই ঝড় মোকাবিলা করব। পরে শব্দের পরিস্থিতি আরো খারাপ হলো। কিছু মানুষ সম্রাটের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলো। খুনি সম্রাট, জেলে যাও, আমরা খুনিদের চাই না। সম্রাট জানালা দিয়ে দেখলো তার প্রতিবেশীরাই তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সে যাদের রক্ষা করেছিল তারা এখন তার বিরুদ্ধে শত্রু হয়ে গেছে। মাস্টার সত্যি খুব চতুর। সে আমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে দিয়েছে। এই অবস্থায় সম্রাট একটা কঠিন সিদ্ধান্ত নিল। প্রিয়া, আমি আত্মসমর্পণ করব। কি? কেন? আমার কারণে তুমি কষ্ট পাচ্ছ। আমাদের সন্তানও বিপদে পড়তে পারে। না, আমি আপনাকে আত্মসমর্পণ করতে দেব না। কিন্তু সেই রাতে মাস্টার আরো বড় চাল দিল। সে শাইনকে কিডন্যাপ করলো। পরের দিন সকালে সম্রাটের কাছে একটা ভিডিও এলো। শাইনকে বেঁধে রাখা হয়েছে, তার মুখে ঘা। বাস, আমাকে বাঁচান, তারা আমাকে। ভিডিওটা কেটে গেল। তারপর মাস্টারের ফোন এলো। সম্রাট, তোর বিশ্বস্ত শাহিন আমার কাছে। শাহিনের কোনো দোষ নেই, তাকে ছেড়ে দে। তোর কাছে আমার একটা ডিল আছে। তুই যদি নিজেকে হত্যা করিস তাহলে আমি শাহিনকে ছেড়ে দেব। তুই পাগল। আমি পাগল নয়,
আমি বাস্তববাদী। তুই দেখ, তোর নিজের দেশের মানুষরাই তোর বিরুদ্ধে, তোর কোনো সাপোর্ট নেই। এই অবস্থায় তুই কি করবি? আমি লড়ব। কার সাথে লড়বি? তোর নিজের মানুষদের সাথে? তাহলে তুই সত্যি একজন ভিলেন হয়ে যাবি। মাস্টার ফোন কেটে দিল। সম্রাট বুঝতে পারল মাস্টার তাকে একটা অসম্ভব পরিস্থিতিতে ফেলে দিয়েছে। একদিকে তার নিজের দেশের মানুষ তার বিরুদ্ধে, অন্যদিকে তার বন্ধুর জীবন বিপন্ন। আমরা কি করব? আমি জানি না, প্রথমবারের মতো আমি বুঝতে পারছি না কি করণীয়। সেই রাতে সম্রাট ঘুমাতে পারল না। সে জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। একসময় যে রাস্তায় সে বিকালে সেজে বসতো, সেই রাস্তায় এখন তার বিরুদ্ধে পোস্টার লাগানো। সম্রাট একজন খুনি, তাকে ফাঁসি দাও, আমরা খুনিদের চাই না। সম্রাট অপরাধী। মাস্টার জিতে যাচ্ছে, সে আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। হঠাৎ পিয়া তার কাঁধে হাত রাখলো। পিয়ার আপনি হাল ছেড়ে দিবেন না? আমি একটা পরিকল্পনা নিয়ে ভাবছি। কি পরিকল্পনা? মাস্টারকে আমাদের সামনে আনতে হবে। সে ছায়ায় থেকে খেলছে বলেই জিতছে। কিন্তু কিভাবে? আমার একটা আইডিয়া আছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। পরিকল্পনা শুনে সম্রাট প্রথমে রাজি হতে চাইল না, কারণ এতে পিয়াকে বিপদে পড়তে হবে। কিন্তু পিয়া জোর করে বলল, এটাই একমাত্র উপায়। আমাদের মাস্টারকে তার নিজের খেলায় হারাতে হবে। পরদিন পিয়া একটা প্রেস কনফারেন্স ডাকলো। সব সাংবাদিক এবং টিভি চ্যানেল এলো। আমি সম্রাটের স্ত্রী প্রিয়া। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এসেছি। সব সাংবাদিক মনোযোগ দিয়ে শুনছিল। আমার স্বামী সম্রাট কোনো খুনি নয়, তিনি একজন হিরো। কিন্তু একজন বিদেশি অপরাধী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি কি প্রমাণ দিতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি, যে ব্যক্তি আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে যেন সামনে আসে। তার নাম মাস্টার। এই কথা শুনে পুরো প্রেস কনফারেন্স হইচই পড়ে গেল। মাস্টার যদি সত্যি সাহসী হয় তাহলে সে যেন লুকিয়ে না থেকে সামনে আসে। প্রেস কনফারেন্সের পর পিয়া বাসে ফিরে এলো। সে তুমি খুবই ঝুঁকিপূর্ণ কাজ করেছো। এখন দেখা যাক মাস্টার কি করে। রাতে মাস্টার ফোন করলো এবং তার গলা স্বর রাগ। তোর বউ খুব সাহসী, কিন্তু সে জানে না সে কি বিপদে পড়ল। তুই প্রিয়ার কোনো ক্ষতি করিস না। তুই আমাকে চ্যালেঞ্জ করার সাহস পেলি কোথায়? ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ নিচ্ছি। কিভাবে? আগামীকাল রাতে আমি টিভিতে লাইভ ইন্টারভিউ দেব। সব দেশবাসী দেখবে আমি কে আর তুই কে। তুই কি বলবি? আমি বলবো সত্যি কথা। তুই একজন খুনি আর আমি একজন ন্যায় বিচার প্রিয় মানুষ। মানুষ তোর মিথ্যা বুঝতে পারবে। দেখা যাক। পরের দিন সন্ধ্যায় সব টিভি চ্যানেলে একসাথে মাস্টারের সাক্ষাৎকার প্রচার করলো। সারা দেশ টিভির সামনে বসে দেখছিল। মাস্টার একজন ভদ্রলোকের মতো দেখতে, দামি স্যুট পরেছে, চশমা পরেছে, তার কথা বলার ধরন খুবই শিক্ষিত। আপনি কি? আপনার পরিচয় কি? আমার নাম ডক্টর রহমান। আমি একজন মনোচিকিৎসক। আমি অনেক বছর বিদেশে ছিলাম। আপনি সম্রাটের সম্পর্কে কি বলবেন? সম্রাট একজন মানসিক রোগী। তার সিরিয়াল কিলার টেন্ডেন্সি আছে। সে ভাবে সে ন্যায় বিচার করছে, কিন্তু আসলে সে একজন খুনি। সম্রাট টিভি দেখে অবাক হয়ে গেল। মাস্টার তো ভালো অভিনয় করছে যে সত্যি মনে হচ্ছে সে একজন ডাক্তার। আমি জাহাঙ্গীরের মানসিক চিকিৎসা করতাম। জাহাঙ্গীর আসলে একজন ভালো মানুষ ছিল, কিন্তু সে শুধু ভুল পথে গিয়েছিল। কিন্তু জাহাঙ্গীর তো একজন মাফিয়া ছিল। সেটা সম্রাটের প্রতারণা। আসলে জাহাঙ্গীর চেষ্টা করছিল সমাজের ভালো করতে, কিন্তু সম্রাট তাকে হত্যা করলো। সম্রাট বুঝতে পারলো মাস্টার কত বড় মিথ্যাবাদী। সে সব উল্টো করে বলছে। মানুষ কি এই মিথ্যে বিশ্বাস করবে? মাস্টার খুবই চালাক। সে নিজেকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে। মানুষ ডাক্তারদের বিশ্বাস করে। টিভিতে মাস্টার আরো বলতে লাগলো, আমি সম্রাটের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছি। আমি তাকে সুস্থ করতে চাই, কিন্তু সে আমার সাহায্য নিতে চাচ্ছে না। আপনি কি মনে করেন সম্রাটের বিচার হওয়া উচিত? অবশ্যই, কিন্তু তার আগে তার চিকিৎসা প্রয়োজন। সে একজন অসুস্থ মানুষ। ইন্টারভিউ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হলো। বেশিরভাগ মানুষ মাস্টারকে বিশ্বাস করলো। ফেসবুকে কমেন্ট, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, সম্রাট একজন মানসিক রোগী। সম্রাটের সুচিকিৎসার প্রয়োজন। আমরা ভুল বুঝেছিলাম, জাহাঙ্গীর আসলে ভালো মানুষ ছিল। সম্রাট দেখলো পরিস্থিতি তার আরো বিপরীতে চলে গেছে। মাস্টার জিতে গেলে সে মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে সে একজন ডাক্তার। পিয়ার মনে একটা সন্দেহ জাগলো। আমি এই ডাক্তার রহমানের
ব্যাকগ্রাউন্ড চেক করব। কিভাবে? আমার সাংবাদিক নেটওয়ার্ক আছে, আমি খোঁজ নেব এই লোক সত্যি একজন ডাক্তার নাকি। পরে দুদিন পিয়ার দিনরাত খাটলো। সে বিদেশে বিভিন্ন মেডিকেল কলেজে যোগাযোগ করলো। তৃতীয় দিনে সে একটা চমকপ্রদ তথ্য পেল। পিয়া আমি সত্যিই জেনেছি ডাক্তার রহমান নামে কোনো মনোচিকিৎসক নেই। সত্যি? হ্যাঁ, মাস্টার একটা ভুয়া পরিচয় ব্যবহার করেছে। আসল ডাক্তার রহমান 3 বছর আগেই মারা গিয়েছে। তাহলে আমরা মাস্টারকে এক্সপোজ করতে পারবো? হ্যাঁ, কিন্তু আমাদের প্রমাণ উপস্থাপন করতে হবে খুব চালাকির সাথে। আরেকটা প্রেস কনফারেন্স ডাকলো। এবার তার কাছে ছিল চূড়ান্ত প্রমাণ। যে ব্যক্তি নিজেকে ডাক্তার রহমান বলে পরিচয় দিয়েছে সে একজন ভুয়া। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? পিয়া একটা ফাইল বের করলো। সব এটা আসল ডাক্তার রহমানের মৃত্যু সনদ। তিনি 3 বছর আগে লন্ডনে মারা গিয়েছেন। সাংবাদিক হইচই করতে শুরু করলো। যে লোক টিভিতে এসেছিল সে মাস্টার নামের একজন আন্তর্জাতিক অপরাধী। সে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই খবর টিভিতে প্রচার হওয়ার পর জনমত পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু সেই রাতে মাস্টার তার সবচেয়ে বড় জাল দিল। রাত 2টার সময় সম্রাটের বাড়িতে বোমা বিস্ফোরণ হলো। সারা বিল্ডিং কেঁপে উঠল, কিন্তু সৌভাগ্যক্রমে বোমটা সম্রাটের ফ্ল্যাটের নিচের তলায় বিস্ফোরিত হয়েছিল। সম্রাট এবং পিয়া আহত হয়েছিল কিন্তু বেঁচে ছিল। আমার পেটে ব্যথা, আমার সন্তান। সম্রাট দৌড়ে পিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, গর্ভের বাচ্চা ঠিক আছে, কিন্তু মা খুবই আহত। হাসপাতালে থাকার সময় মাস্টার আবার ফোন করলো। কেমন লাগলো আমার উপহার? তুই একজন নিকৃষ্ট জানোয়ার। আমার গর্ভবতী স্ত্রীকে মারার চেষ্টা করেছিস। আমি তো তোকেই মারতে চেয়েছিলাম, কিন্তু তোর স্ত্রী আহত হওয়া এটা দুর্ঘটনা। তোর সাথে আমার চূড়ান্ত হিসাব মেটাতে হবে। তুই কিভাবে আমার সাথে হিসাব মেটাবি? কিভাবে? এখন তো তোর নিজের স্ত্রীর জীবনই বিপন্ন। আমি তোকে খুঁজে বের করব। খুঁজতে পারবি? আমি এই শহরেই আছি, তোর একেবারে কাছেই, কিন্তু তুই আমাকে খুঁজে পাবি না। তুই কোথায় আছিস? সেটা তুই জানবি যখন আমি তোকে মারবো তখন। এই কথা বলে মাস্টার ফোনটা কেটে দিল। সম্রাট এখন একা। পিয়া হাসপাতালে শাইন মাস্টারের কাছে বন্দি। রাজ এবং তাপস ভয়ে লুকিয়ে আছে। আমাকে একাই মাস্টারের মোকাবেলা করতে হবে, কিন্তু মাস্টার কোথায়? কিভাবে তাকে খুঁজে বের করা যাবে? হঠাৎ সম্রাটের একটা আইডিয়া এলো। সে তার পুরনো ভিখারির পোশাক পরলো। আমি আবার সেই ভিখারি হব, রাস্তায় বসবো, মাস্টার নিশ্চয় আমাকে দেখতে আসবে। পরে সম্রাট তার পুরনো জায়গায় গিয়ে বসলো। সেই ফুটপথে অনেক মানুষ তাকে চিনে ফেল। সে আবার ভিক্ষা করছে কেন? কিন্তু সম্রাট বসে রইল। সে অপেক্ষা করছিল মাস্টারের জন্য। সন্ধ্যার সময় একটা দামি গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো মাস্টার, কিন্তু এবার তার আসল রূপে। সে আর ডাক্তার রহমানের ছদ্মবেশে নেই। মাস্টার একজন বয়স্ক মানুষ, তার চুল পাকা, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তো সম্রাট, আবার ভিখারি হয়ে গেছিস? তুই এসেছিস, এটাই তো আমি চেয়েছিলাম। তুই জানতি আমি আসবো? হ্যাঁ, কারণ তুই আমাকে এই অবস্থায় দেখতে চাইতি। তুই ঠিকই বুঝেছিস, আমি সত্যিই তোকে এই অবমানিত অবস্থায় দেখতে চেয়েছিলাম। এখন আমরা মুখোমুখি, তোর শাহিনকে ছেড়ে দে। শাহিন? সে তো এর মধ্যেই মরে গেছে। মাস্টার হেসে ফেল। সম্রাটের চোখে আগুন জ্বলছিল। কি বললি? আমি তো তোর বিশ্বস্ত বন্ধু শাহিনকে হত্যা করেছি, কিন্তু তোর আরো 2 বন্ধু রাজ এবং তপসকেও আমি খুঁজে বের করব। সম্রাট উঠে দাঁড়ালো। তার পুরো শরীর কাঁপছে রাগে। তুই শাহিনকে মেরেছিস? হ্যাঁ, আর শুধু শাহিনই নয়, আমি তোর স্ত্রী প্রিয়াকেও মারবো, তোর অনাগত সন্তানকেও। কথা শুনে সম্রাটের মাথা গরম হয়ে গেল। সে মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মাস্টার প্রস্তুত ছিল। সে একটা ট্র্যাকুলাইজার গান দিয়ে সম্রাটকে গুলি করলো। সম্রাট অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এত সহজে? আমি ভেবেছিলাম তুই আরো লড়বি। মাস্টার সম্রাটকে তার গাড়িতে তুলে নিয়ে চলে গেল। যখন সম্রাটের জ্ঞান ফিরল, সে দেখলো সে একটা পুরনো গোডাউনে বাঁধা অবস্থায় আছে। সামনে সম্রাট একটা চেয়ারে বসে আছে। জ্ঞান ফিরেছে? ভালো। তুই আমার সাথে কি করতে চাস? আমি তোকে ধীরে ধীরে শেষ করব। শুধু মেরে ফেললেই আমার সন্তুষ্টি হবে না,
সম্রাট চারিদিকে তাকালো। গোডানের একপাশে শাহিনের লাশ পড়ে আছে। শাহিন? হ্যাঁ, তোর বন্ধু খুব অনুগত ছিল, মরার সময়ও তোর নাম নিয়ে মরেছে, বুঝলি? সম্রাটের চোখে জল এসে গেল। শাহিন ছিল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তুই একটা নিকৃষ্ট জানোয়ার। আমি জানোয়ার? হ্যাঁ, তুই আমাকে জানোয়ার বলছিস? তুই কি ভুলে গেছিস তুই কতজনকে মেরেছিস? আমি যাদের মেরেছি তারা সবাই অপরাধী ছিল। অপরাধী কে ঠিক করবে? তুই তুই কোন অধিকারে বিচারক হলি? মাস্টার উঠে দাঁড়ালো। আমি তোকে একটা খেলা খেলতে চাই। কি খেলা? তোর কাছে একটা পিস্তল আছে, তাতে একটা গুলি। তুই নিজেকে গুলি করবি নাকি তোর স্ত্রী প্রিয়াকে মারবো? সম্রাট চমকে উঠল। প্রিয়া? সে তো হাসপাতালে ছিল, কিন্তু এখন আমার লোকেরা তোকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে। মাস্টার একটা ভিডিও কল করলো। স্ক্রিনে প্রিয়াকে দেখা গেল, তাকে বেঁধে রাখা হয়েছে। সম্রাট, আমাকে বাঁচান। মাস্টার ফোন কেটে দিল। এখন তুই ঠিক কর, হয় তুই মরবি নয়তো স্ত্রী আর অনাগত সন্তান মরবে। সম্রাট একটা অসম্ভব পছন্দের সামনে পড়ে গেল। তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তার নিজের জীবন নাকি প্রিয়া এবং তার সন্তানের জীবন। কিন্তু এই মুহূর্তে সম্রাট ভাবছিল অন্য কিছু। তার মনে পড়ছিল তার মৃত বোন সাইরার কথা। সে এভাবেই হাল ছেড়ে দেবে না। সম্রাট হাল ছাড়া মানুষ নয়। তার একটা পরিকল্পনা আছে, কিন্তু সেটা খুবই ঝুঁকিপূর্ণ। মাস্টার, আমি তোর খেলা খেলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমার সামনে এসে দাঁড়া। আমি তোর চোখে চোখ রেখে মরতে চাই। মাস্টার সন্দেহ করলো, কিন্তু কৌতূহল হলো। ঠিক আছে। মাস্টার সম্রাটের কাছে এসে দাঁড়ালো। সম্রাট তার শেষ শক্তি দিয়ে দড়ি চিরে ফেলল এবং মাস্টারের গলা চেপে ধরল। আজকে তোর খেল শেষ মাস্টার। শুরু হলো দুজনের জীবন মরণ সংগ্রাম। কিন্তু মাস্টার একা নেই, তার সাথে আরো 5 জন লোক আছে এবং সম্রাটকে একাই 6 জনের বিরুদ্ধে লড়তে হবে। আর এই লড়াইয়ের উপর নির্ভর করছে প্রিয়া এবং তার অনাগত সন্তানের জীবন। গোডাউনের ভিতর শুরু হয়ে গেল জীবন মরণের সংগ্রাম। সম্রাট একাই লড়ছে মিস্টার মাস্টার এবং তার 5 জন লোকের বিরুদ্ধে। সম্রাটের কাছে কোনো অস্ত্র নেই, শুধু আছে তার দৃঢ় ইচ্ছাশক্তি এবং প্রিয়াকে বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। প্রথমে সম্রাট মাস্টারের গলা চেপে ধরেছিল, কিন্তু মাস্টারের লোকেরা তাকে ছাড়িয়ে নিল। একজন লোক সম্রাটের পিঠে লাথি মারল। সম্রাট মাটিতে পড়ে গেল। তোর সাহস কম না সম্রাট, কিন্তু তুই একা আর আমরা 6 জন। সম্রাট উঠে দাঁড়ালো, তার নাক থেকে রক্ত পড়ছে। সংখ্যায় তোরা বেশি, কিন্তু আমার আছে সঠিক উদ্দেশ্য। সঠিক উদ্দেশ্য দিয়ে কি হবে? তুই আটকেই মরবি। মাস্টারের একজন লোক একটা রড দিয়ে সম্রাটকে আঘাত করতে এলো, কিন্তু সম্রাট দ্রুত পাশে সরে গিয়ে তার হাত থেকে রডটা কেড়ে নিল। এখন সম্রাটের হাতে একটা অস্ত্র। সে রড দিয়ে একজন লোকের মাথায় মারল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন 5 জন। বাকি 4 জন একসাথে সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ল। সম্রাট যত চেষ্টা করলো একাই 4 জনের বিরুদ্ধে লড়াই কঠিন। তার শরীরে অনেক আঘাত লাগছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গোডাউনের দরজা ভেঙে ভেতরে ঢুকলো রাজ এবং তাপস, সাথে আরো 5 জন লোক। সম্রাট ভাই, আমরা এসে গেছি। আপনি একা নন। সম্রাট অবাক হয়ে তাদের দিকে তাকালো। তোমরা এখানে কিভাবে? আমরা আপনাকে খুঁজে বের করেছি, আর আমাদের সাথে আছে এলাকার কিছু মানুষ যারা আপনার পক্ষে। সম্রাট দেখলো যে লোকগুলো রাজ তাপসের সাথে এসেছে তারা সেই এলাকার মানুষ যাদের সে একসময় সাহায্য করেছিল। মাস্টার বুঝতে পারলো পরিস্থিতি তার বিপরীতে চলে গেছে। কি? তোরা কিভাবে এখানে এলি? আমাদের এলাকার মানুষরা আপনার লোকদের ফলো করেছে। আমরা জানতে পেরেছি আপনি কোথায় আছেন। এখন যুদ্ধ সমান। একদিকে মাস্টার এবং বাকি 4 জন লোক, অন্যদিকে রাজ, সম্রাট, তাপস এবং 5 জন স্থানীয় মানুষ। মাস্টার, এখন তুই বুঝতে পারছিস কে সত্যিকারের জনপ্রিয়? এটা কিছুই পরিবর্তন করবে না। আমি তোকে শেষ করেই ছাড়বো। মাস্টার তার কোট থেকে একটা পিস্তল বের করলো। তোরা সবাই দূরে সরে যা, তাহলে আমি গুলি করব। আমি গুলি করব। কিন্তু কেউ পিছু হটলো না। মাস্টার রাগে পাগল হয়ে গেল। তাহলে তোরা সবাই মর। মাস্টার গুলি করার জন্য ট্রিগার টিপল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সম্রাট মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ল। গুলিটা ছাদে গিয়ে লাগলো। দুজন মাটিতে পড়ে গিয়ে কুস্তি শুরু করলো। মাস্টার, তোর খেলা শেষ। আমি এত সহজে হাল ছাড়বো না। দুজনে পিস্তলটা নিয়ে টানাটানি করতে লাগলো। এদিকে রাজ, তাপস এবং স্থানীয় লোকেরা মাস্টারের বাকি লোকেদের সাথে লড়াই করছে। হঠাৎ পিস্তল থেকে একটা গুলি বের হলো। সবে একসাথে চুপ হয়ে গেল। সম্রাট এবং মাস্টার দুজনে মাটিতে পড়ে আছে।
কার গায়ে গুলি লেগেছে? কয়েক সেকেন্ড পর সম্রাট উঠে দাঁড়ালো। মাস্টারের বুকে গুলি লেগেছে, সে মাটিতে পড়ে রক্তক্ষরণ করছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি মাস্টার, আমি 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 হারতে পারি না, আমি হারতে। মাস্টার, তুই জিততে পারিসনি, কারণ তুই একা ছিলি, কিন্তু আমার সাথে আছে আমার মানুষরা। মাস্টার কষ্ট করে কথা বলল। তুই 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 ভাবছিস তুই জিতে গেছিস? হ্যাঁ, আমার মতো আরো অনেক মাস্টার আছে, হ্যাঁ, এটা মনে রাখিস। তারা এলে তাদের সাথেও আমরা লড়ব, কারণ যখন সত্য একসাথে দাঁড়ায় তখন মিথ্যা টিকতে পারে না। মাস্টারের চোখ বুজে এলো, তার শেষ নিঃশ্বাস। এই দেশের সবচেয়ে বিপজ্জনক শত্রুর অবসান হলো। সম্রাট ভাই, এখন প্রিয়া ভাবিকে খুঁজতে হবে। হ্যাঁ, মাস্টার বলেছিল তার লোকেরা প্রিয়াকে কোথাও লুকিয়ে রেখেছে। তার মাস্টার একজন লোককে জিজ্ঞাসাবাদ করলো। লোকটি ভয়ে সবকিছু বলে দিল। সম্রাট এবং তার দল একসাথে সেই ফার্ম হাউসের দিকে রওনা দিল। ফার্ম হাউসে পৌঁছে তারা দেখলো প্রিয়াকে একটা রুমে বেঁধে রাখা হয়েছে। তার পাহারায় দুজন লোক। সম্রাট এবং তার দল দ্রুত সেই দুজনকে অজ্ঞান করে প্রিয়াকে মুক্ত করলো। সম্রাট, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তুমি কেমন? বাচ্চার কি অবস্থা? আমরা দুজনেই ঠিক আছি। সম্রাট প্রিয়াকে জড়িয়ে ধরলো। সব শেষ, মাস্টার মরে গেছে, হ্যাঁ, এখন আর কোনো বিপদ নেই। সত্যি? হ্যাঁ, এবার আমরা শান্তিতে থাকতে পারবো। দিন সকালে সব খবরের কাগজে মাস্টারের মৃত্যুর খবর ছাপা হলো, আর সাথে ছাপা হলো সম্রাটের আসল গল্প। প্রিয়া তার কাগজে একটা বিশেষ প্রতিবেদন লিখলো, সত্যের জয়, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠেছিল শহরের রক্ষক। প্রতিবেদনে প্রিয়া লিখলো, সম্রাট কোনো ভিলিয়ান নয়, তিনি একজন হিরো, যিনি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে হয়ে উঠেছিলেন পুরো শহরের রক্ষক। মাস্টার নামের একজন আন্তর্জাতিক অপরাধী তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল। আজকে মাস্টারের মৃত্যুর সাথে সাথে সত্যের জয় হয়েছে। এই প্রতিবেদন পড়ার পর জনমত সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মানুষজন বুঝতে পারল তারা ভুল বুঝেছিল। সোশ্যাল মিডিয়ায় স্টোরি টু সম্রাট ট্রেন্ড শুরু হলো। আমরা সম্রাটের কাছে ক্ষমা চাই, সম্রাট আমাদের হিরো, মাস্টার আমাদের বিভ্রান্ত করেছিল। সরকার সম্রাটের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করলো। পুলিশ কমিশনার নিজে এসে সম্রাটের কাছে ক্ষমা চাইল। মিস্টার সম্রাট, আমরা ভুল বুঝেছিলাম, আপনি একজন অপরাধী নন, আপনি একজন দেশপ্রেমিক। স্যার, আমি কোনো রাগ রাখিনি, আমি বুঝি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছিলেন। আমরা চাই আপনি আমাদের সাথে কাজ করুন, একটা বিশেষ ইউনিট তৈরি করব আর অর্গানাইজ ক্রাইমের বিরুদ্ধে। আমি ভেবে দেখব। 3 মাস পর সম্রাট এখন সরকারিভাবে একটা বিশেষ ক্রাইম ইউনিটের প্রধান। তার কাজ হলো সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করা। প্রিয়ার গর্ভকাল প্রায় শেষ, আর কয়েক সপ্তাহের মধ্যে তাদের সন্তানের জন্ম হবে। রাজ এবং তাপস দুজনেই সম্রাটের নিরাপদ ঢাকা এনজিওতে পূর্ণকালীন কাজ করছে। শাইনের মৃত্যুর পর সম্রাট তার পরিবারের সব খরচের দায়িত্ব নিয়েছে। আজকে সম্রাট তার পুরনো জায়গায় গিয়েছে, সেই ফুটপাতে যেখানে সে ভিখারি সেজে বসত। এখন সেখানে একটা ছোট্ট পার্ক, নাম শহীদ শাহিন পার্ক। পার্কে একটা স্মৃতিফলক রয়েছে, যারা সমাজের মঙ্গলের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে। আপনি কি ভাবছেন? ভাবছি আমাদের সন্তানের ভবিষ্যতের কথা। আমি চাই সে এমন একটা পৃথিবীতে বড় হোক যেখানে কোনো অন্যায় নেই। আপনি সেই পৃথিবী তৈরি করে দিয়েছেন। আমি শুরু করেছি, কিন্তু এই কাজ চালিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে। 1 সপ্তাহ পরে প্রিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। সম্রাট তার ছেলের নাম রাখলো সায়ান, তার মৃত বোন সাইরার স্মরণে। হাসপাতালে সন্তানকে কোলে নিয়ে সম্রাট বলল, সায়ন, তোর বাবা তোর জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করে রেখেছে। তুই বড় হয়ে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবি। আর যদি কখনো আবার কোনো মাস্টার আসে, তাহলে আমরা আবার লড়ব, কারণ ভালো মানুষরা যখন একসাথে দাঁড়ায় তখন কোনো মন্দ শক্তি টিকতে পারে না। 10 বছর পরে শান এখন 10 বছরের একটা স্মার্ট ছেলে। সে তার বাবার গল্প জানে, কিন্তু সে জানে না তার বাবা একসময় ভিক্ষা করত। আজকে স্কুল থেকে ফিরে শান তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, আমার ক্লাসমেট রিয়াজ বলে তুমি নাকি এক সময় রাস্তায় বসে ভিক্ষা করতে।
সম্রাট হেসে ফেলল। হ্যাঁ বাবা, বাবা একসময় ভিক্ষা করত। কেন বাবা? কারণ সেটাই ছিল বাবার পরিকল্পনার অংশ। বাবা ছদ্মবেশে থেকে খারাপ মানুষদের ধরতো। তুমি কি এখনো সেই কাজ করো? না, এখন আর সেই প্রয়োজন নেই। এখন পুলিশই সব কাজ করে। বাবা, আমি বড় হলে তোমার মতো হিরো হব। তুই হিরো হবি বাবা, কিন্তু তোকে আমার মতো লুকিয়ে থাকতে হবে না। তুই খোলাখুলিভাবে ভালো কাজ করতে পারবি। কেন বাবা? কারণ বাবা তোর জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করে রেখেছে। সন্ধ্যার সময় সম্রাট, পিয়া এবং শায়ন একসাথে ছাদে বসেছিল। আপনি কি কখনো আফসোস করেন কিসের জন্য? আপনার সেই যুদ্ধের জীবনের জন্য? এত কষ্ট, এত রক্তপাত? না, আমি কখনো আফসোস করি না। কারণ সেই যুদ্ধের ফলেই আজকে আমাদের সায়ন নিরাপদে বড় হচ্ছে। সম্রাট শহরের দিকে তাকালো। সন্ধ্যার আলোতে পুরো ঢাকা শহর জ্বলজ্বল করছে। রাস্তার মানুষ নির্ভয়ে চলাফেরা করছে, বাচ্চারা খেলা করছে, মেয়েরা রাতের বেলাও বাইরে বেরোচ্ছে। দেখো প্রিয়া, এই শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য আমি লড়েছিলাম। আপনি সফল হয়েছেন। আপনি একজন সত্যিকারের হিরো। আমি একা কিছুই করতে পারতাম না। তুমি, রাজ, তাপস, শাহিন, আমরা সবাই মিলে এই জয় অর্জন করেছি। বাবা, তোমার গল্প আমার খুব ভালো লাগে। এটা শুধু আমার গল্প না বাবা, এটা আমাদের সবার গল্প, ভালো মানুষদের জয়ের গল্প। আর এই গল্পের শিক্ষা হলো, যখন সত্য আর মিথ্যার যুদ্ধ হয় তখন সত্য সব সময় জিতে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, একজন মানুষ চাইলেই পুরো সমাজ পরিবর্তন করতে পারে। শুধু প্রয়োজন সাহস আর সঠিক উদ্দেশ্যর প্রয়োজন। রাত গভীর হতে লাগলো। সম্রাট তার পরিবার নিয়ে ঘরে ঢুকলো। শোবার আগে সে আরেকবার জানালা দিয়ে শহরের দিকে তাকালো। একসময় যে শহরে অন্যায় আর অবিচারের রাজত্ব ছিল, আজকে সেই শহরের শান্তি। একসময় যে রাস্তায় সে ভিখারি সেজে বসতো, আজকে সেই রাস্তায় শিশুদের হাসির আওয়াজ। সায়রা, তোর বড় ভাই তোর প্রতিশোধ নিয়েছে, আর তোর স্মৃতিতে একটা সুন্দর পৃথিবী তৈরি করেছে। সম্রাট চোখ বুঝলো, আজকে তার মন ভরা। তার লড়াই শেষ, তার মিশন সফল। একজন রাস্তার ভিখারি হয়ে উঠেছিল মাফিয়া কিং, তারপর মাফিয়া কিং থেকে হয়ে উঠেছিল একজন সত্যিকারের হিরো। এবং সবচেয়ে বড় কথা, তার এই যুদ্ধের ফলে একটা নতুন প্রজন্ম পেয়েছে একটা নিরাপদ ভবিষ্যৎ। কি ভাবছেন? ভাবছি আমাদের গল্প শেষ হয়েছে, কিন্তু আমাদের ছেলে সায়নের গল্প এখন শুরু। সে আমাদের চেয়েও ভালো একটা পৃথিবী তৈরি করবে। আমিন। সে রাতে সম্রাট প্রথমবারের মতো নির্ভয়ে ঘুমে মগ্ন হলো। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তার যুদ্ধ শেষ, তার বিজয় সম্পূর্ণ। তো আমাদের গল্প এই পর্যন্তই। গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।